আসসালামু আলাইকুম রুবেল ভাই, কি খবর? কেমন আছেন ভাই? আসসালাম রাজন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে ভাই 1-2 মিনিট পরে শুরু করি, ওরা একটু একটু জয়েন করুক, হ্যাঁ? তারপর আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। জি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সবাই একসাথে জয়েন করার জন্য। আমরা একটু পরে একসাথে সবাই ক্লাসটা শুরু করবো, হ্যাঁ? একটু কয়েকজনের জন্য অপেক্ষা করি। আচ্ছা, তো মোটামুটি কয়েকজন জয়েন করছে। তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আস্তে আস্তে যারা যারা সালাম দিচ্ছ, সো অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে জয়েন করার জন্য। তো আজকে আমাদের C22 লেকচার, যেখানে আমরা মূলত তাপ রসায়ন রিলেটেড কথাবার্তা পড়বো। তো চলো আমরা আর একটা মিনিট দেখি সবার জন্য, তারপর আমরা শুরু করে দিচ্ছি ভাইয়া। হুম। ওকে, সো আমরা ওয়েট করলাম, এখন আমরা ক্লাসটা শুরু করব। তো আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার নাম সাজ্জাদ হোসেন রোজান। তো C22 লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। রাসায়নিক পরিবর্তনের এই লেকচারে আমরা মোটামুটি তাপ রসায়ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। আচ্ছা, তো প্রথমে আমরা যে টপিক নিয়ে পড়বো ভাইয়া, সেটা বিক্রিয়া তাপ। এখন বিক্রিয়া তাপ জিনিসটা কি? দেখো লেখা আছে, বিক্রিয়া তাপ বিক্রিয়ায় নির্গত বা শোষিত তাপ। মানে আমরা যতটুকু তাপ শোষণ করি অথবা বিকিরণ করি, সেই জিনিসটি বিক্রিয়া তাপ। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? প্রোডাক্ট মাইনাস রিয়েক্টেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্ট বিয়োগ করলে যেটা হয় সেটাই বিক্রিয়া তাপ। হুম। তাহলে এটা কি বলা হচ্ছে আসলে কি? ডেল এইচ, মানে এনথালপি পরিবর্তন। ওই যে মনে আছে আমরা যে আর কি, হ্যাঁ। এখন কথা আমরা যে উৎপাদ মাইনাস বিক্রিয়কটা করি, এটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি গঠন তাপ। এই জিনিসটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করব, গঠন তাপ, দহন তাপ, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা অনেক পড়াশোনা করব সামনে। এগুলো নিয়ে টেনশন নেওয়ার কোনো রিজন নাই। তবে সহজভাবে চিন্তা করে দেখো,
আমরা যখন কোনো কিছুর বিক্রিয়া তাপ হিসাব করি তখন আমরা বেসিক্যালি কি হিসাব করি জানো? তখন আমরা বেসিক্যালি হিসাব করি এটা কিভাবে গঠিত হয়েছে বা গঠিত হইতে যে পরিমাণ শক্তি টক্তি লাগছে সেটার পরিবর্তন। ওকে, তাহলে আমরা তাহলে ওভারঅল কি বুঝলাম এই স্লাইড থেকে? যে বিক্রিয়া তাপ মানে কি? উৎপাদের গঠিত তাপ, মানে উৎপাদের গঠন হইতে যে পরিমাণ তাপ লাগে মাইনাস বিক্রিয়কের গঠন হইতে যে পরিমাণ তাপ লাগে। আর দেন এটাকেই বলা হয় আসলে এনথালপি পরিবর্তন। এনথালপি তাপ সব একই জিনিস, হ্যাঁ। এরপর দেওয়া আছে দেখো, ডেল এইচ কে কিলোজুল বা কিলোজুল পার মোল এককে প্রকাশ করা হয়। এটাই সবচেয়ে উত্তম উপায়, কিলোজুল পার মোল। হ্যাঁ, নর্মালি কিলোজুল লেখা মানেও কিন্তু কিলোজুল পার মোল। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো সবাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখছো, এটা নিয়ে আমরা যে এখন ইলাবোরেট করব যে ডেল এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি কিভাবে আসছে। তো চলো যাই। এই যে দেখো, বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপে কি লিখছে দেখো, স্থির চাপে ও স্থির আয়তনে এটা সমন্বয়। দেখো, সাপোজ তুমি হচ্ছে একটা, এখানে একটা কাঠ আছে, কাঠের মধ্যে এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে তুমি মুভ করে এখানে আনতে চাও, তাহলে এই জিনিসটার উপর তোমার একটা হিট দিতে হবে, তাই না? একটা হিট দিতে হবে। এই হিটটা দুই ভাগে ভাগ হবে ভাইয়া। প্রথমটা কাজে লাগবে কি, ওকে এই কাঠের সাথে যে ওর একটা বন্ধন শক্তি আছে না, এটা ভাঙতে কাজে লাগবে, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। আর বাকিটা হচ্ছে কাজে পরিণত হবে। ঠিক আছে? তাহলে যে কোনো একটা জিনিসকে কোনো একটা বন্ধন মুক্ত করে একটু সামনে নিয়ে যেতে বা যাই ইচ্ছা করতে, তোমার হচ্ছে যে শক্তিটা আমরা দেই সেটা তাহলে দুই ভাগে ভাগ হয়ে যায়। এক হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে যাতে সে বন্ধনটা মুক্ত হইতে পারে, আরেকটা কি, কাজে পরিণত হইতে পারে। ওকে, আচ্ছা, এই হচ্ছে দুইটা কেস। তাহলে একটু চিন্তা করে দেখো, আমরা যদি স্থির চাপ চিন্তা করি, স্থির চাপ, স্থির চাপ মানে হচ্ছে পি কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট মানে সূত্র এটাই, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি, এইটুকুই। ঠিক আছে, এইটুকুই। কারণ এখানে দেখো পি এর আগে ডেল্টা নাই, কারণ চাপ আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না। কিন্তু ভাইয়া আমি যদি স্থির আয়তন জিনিসটা দিই, খেয়াল করো, তাহলে ভি হচ্ছে কনস্ট্যান্ট। তখন কি হয়ে যাবে ভাইয়া দেখো তো, ডেল ভি কি হয়ে যাবে, জিরো। তখন হবে ডেল এইচ ইকুয়াল টু ডেল ই। তাহলে ভাইয়া তোমরা সবাই একটা মজার জিনিসকে খেয়াল করছো, এটা যে কত ইম্পর্টেন্ট একটা টপিক, যে স্থির আয়তনে রেখে আমরা যদি কারোর মধ্যে হিট প্রদান করি তার কিন্তু কোনো কাজ হয় না, তাহলে তার পি ডেল ভি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু জিরো। ওকে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কোন অবস্থায় আমরা হিট দেওয়ার পর কাজ হয় না, তাহলে উত্তর কি হবে, স্থির আয়তন। ওকে, ওইটা হবে হচ্ছে স্থির আয়তন। আচ্ছা, আরেকটা বুঝাই। এখন হচ্ছে এই দুইটাকে সমন্বয় করে একটা সূত্র দিতে হবে। সমন্বয় মানে হচ্ছে যেখানে স্থির চাপ প্লাস স্থির আয়তন দুইটা ইউজ করা যাবে, স্থির চাপ প্লাস স্থির আয়তন দুইটা ইউজ করা যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে জানো, ওই পি ডেল ভি এর জায়গায় আমরা লিখবো ওই যে ডেল এন আর টি, শেষ। তাহলে সুতরাং ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর টি। মজার ব্যাপার হচ্ছে এখানে পিও নাই, এখানে ভিও নাই। সো আলটিমেটলি স্থির চাপ হোক স্থির আয়তন হোক সবই এটাতে ইউজ করা যাবে। এটা হচ্ছে সার্বজনীন সূত্র। হ্যাঁ, এই এরকম করে হচ্ছে আমরা মোটামুটি বিক্রিয়া তাপের ক্ষেত্রে সূত্রগুলোকে বলতে পারি। তো ভাইয়া জিনিসটা আরেকবার বলি। হুম, যে ডেল এইচ এটা হচ্ছে বিক্রিয়া তাপ। এটা কি, আমি যখন কোনো একটা জিনিসের উপর কাজ করতে চাই বা কোনো একটা জিনিসের উপর হিট দিই, ওই হিটটা হচ্ছে ডেল এইচ। ওইটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, হ্যাঁ, ডেল ই যেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। আর আরেকটা হচ্ছে পি ডেল ভি, যেটা কি এক্সট্রা কাজ করতে সাহায্য করে। ওকে, তার মানে চিন্তা করে দেখো, আমরা যদি কোনো জিনিস, মনে করো তুমি একটা জায়গায় বসে আছো, তুমি আগে উঠবা তারপর নড়বা, তাহলে যে উঠতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে ডেল ই, আর হাঁটতে যে পরিমাণ শক্তি লাগে সেটা পি ডেল ভি। ঠিক আছে, সো দেখো এটা দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা হচ্ছে স্থির চাপ, স্থির আয়তন। স্থির চাপ মানে যেখানে পিটা কনস্ট্যান্ট, এমনিতেও পি এর আগে ডেল্টা নাই, তার মানে পি কনস্ট্যান্টই থাকে অলওয়েজ। আর একটা হচ্ছে স্থির আয়তন। স্থির আয়তন মানে কি, আয়তনের পরিবর্তন যেখানে শূন্য, মানে হচ্ছে কাজ শূন্য। সো এটা ডেল এইচ কি হবে ভাইয়া, ডেল ই এর সমান। খেয়াল করো। হ্যাঁ, সো আমরা কখন বলবো যে একটা জিনিসের উপর হিট দিলে সেটা পুরোটাই অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়, এটা কোন কেসে, স্থির আয়তনের কেসে। ওকে,
তো এরপর এটা সমন্বয় সূত্রতে আমরা পিভি কিছুই রাখি না, ডেল এন আরটি চলে আসে। আমরা কি সবাই জিনিসটা বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে লেখো তো ভাইকে কষ্ট করে, মানে কিভাবে কি সূত্রটা আসছে, কিভাবে কোনটা ইউজ করা হয়। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি সময় সবার জন্যই। আচ্ছা গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, এক বাক্যে আরেকবার, ওকে আরেকবার বলতেছি। ডেল এইচটা হচ্ছে ভাইয়া বিক্রিয়ার তাপ, মানে কোনো একটা বস্তুর উপর যে তাপ প্রদান করি সেটাই ডেল এইচ। আচ্ছা, কোনো একটা জিনিসের উপর যদি আমি তাপ প্রদান করি, হ্যাঁ খেয়াল করো, কোনো একটা জিনিসের উপর যদি তাপ প্রদান করি তার মধ্যে ওই তাপটা দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে তার ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, মানে ও অলরেডি যার সাথে আছে সেই বন্ধনটা ভাঙে, এন্ড সে যদি একটু সামনে মুভ করে যে কাজ করবে, কাজ করতে এই শক্তিটা ওই ডেল এইচ থেকেই পায়। তাহলে দুইটা ভাগে ভাগ হয়, কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এন্ড কাজে পরিণত করে। ওকে, সিম্পল। এবার কথা হচ্ছে এই ডেল এইচটা দুই ভাবে এভালুয়েট করা যায় ভাইয়া, হ্যাঁ। একটা হচ্ছে স্থির চাপ এবং আরেকটা হচ্ছে স্থির আয়তন। স্থির চাপটা কি? চাপটা কনস্ট্যান্ট থাকবে, এটা সব সূত্রেই থাকে। আর স্থির আয়তন কি? আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, মানে কাজটা হবে শূন্য। হ্যাঁ, আর পিভি ইকুয়াল টু এনআরটি, মনে আছে আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছিলা? এরকম মনে পড়ে কি? পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে পিভিটা কাজ, এই যে এনটা কি, ওই যে মল সংখ্যা, মল সংখ্যার পরিবর্তন, তাই না? এই আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, হ্যাঁ ওইখান থেকে আসছে। তো এখন কথা হচ্ছে, আমি যেহেতু সমন্বয় সূত্র আনছি, মানে এই দুইটা বাদ দিয়ে দিছি, এই কারণে ডেল এন আর টি আসছে। ওকে, এই তো এখন আমাকে বলো, মাইশা বুঝছি কিনা? নুসরাত, হ্যাঁ এটা সেম। এটা কি ক্লাসে আছে বিবৃতি? এক্স্যাক্টলি ফারাজ, এবার কি বুঝছি না আমরা, যে কয়জন একটু কম বুঝছিলাম ভাইয়া? আচ্ছা, একটু সবাই একটু রেসপন্স করে ভাইয়াকে কষ্ট করে, দেন ভাইয়া সামনে যাচ্ছে, হ্যাঁ একটু 1 মিনিট আগে পড়ো। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো চলো এবার হচ্ছে একটু সামনের দিকে যাই, হ্যাঁ। মাইশা ভাইয়া কি বুঝতে পারছো? আচ্ছা, ভাইয়া জানাও। ওকে, সো চলো একটু সামনে যাই। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তাপ রিলেটেড কথাবার্তা বলছে, হ্যাঁ। ডাব্লিউ মানে ওয়ার্ক, নুসরাত, ডাব্লিউ মানে ওয়ার্ক, কাজ, হ্যাঁ ওইটা আর কি। পিভি মানে কাজ। হুম, এই হচ্ছে ঘটনা। আর ওকে, তারপর দেখো বিভিন্ন ধরনের তাপ নিয়ে এখানে কয়েকটা কথা লেখা আছে। আগে ঠান্ডা মাথায় তোমরা 1 মিনিট নামটা পড়ো। হুম, ঠান্ডা মাথায় আগে দেখো কি কি নাম লেখা আছে। আমি এই পাশে কয়েকটা কথা লিখে রাখি। বাস, তুমি পুরোটা পড়ো তোমরা সবাই, হ্যাঁ ঠান্ডা মাথায়। আবার এক্সেস কয়েকটা জিনিস দেওয়া ছিল, দেখছো? এই দেখো দুইটা জিনিস এক্সট্রা বড় করে দেওয়া। ঠান্ডা মাথায় দেখো। তোমাদের দেখা হইলে চ্যাট বক্সে একটু দিয়ে দিও, হ্যাঁ। ওকে, তো মোটামুটি আশা করি তোমরা দেখছো, হ্যাঁ যেহেতু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে টি দিছো, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে কয়েকটা মজার মজার জিনিস আছে। মানে নাম দেখে আশা করি হালকা হালকা একটু আইডিয়া তো পাইছি অবভিয়াসলি। তো নাম ছাড়াও এটার মধ্যে যে যে জিনিস আছে সেটা একটা মিনিটে ভাইয়া দেখাচ্ছি।
হ্যাঁ, রোজন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া কিছু বলছো, হ্যাঁ হয়তো বা একটু নেটের প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমাদের এর মধ্যে যদি উদ্ভাস রিলেটেড কোনো কথা থাকে সেক্ষেত্রে তোমরা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারো, অথবা তোমরা হচ্ছে যদি হ্যান্ড রাইজ করে আমাদের সাথে কথা বলতে চাও সেটা করতে পারো, হ্যান্ড রাইজ করতে পারো। যদি উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা সুমা, তুমি কিছু বলতে চাও? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমার হচ্ছে যে ভিডিও গুলো আছে না, সেটা নিয়ে একটা প্রবলেম ছিল। ভিডিও গুলো যে এখন যে মানে ভাইয়া আগের ভিডিও গুলো এখন পরে আবার দেখলে অনেক সমস্যা হয়, মানে দেরি করে ওপেন হয়, আবার হচ্ছে মাঝে মাঝে না আটকে যায়। মানে এরকম কি যেন সমস্যা হয় আমি বুঝতে পারলাম না। মানে এই সমস্যাটা হয় তোমার হচ্ছে মেবি নেটের প্রবলেম আছে, তোমার যে ব্রডব্যান্ডের লাইন বা তুমি না হচ্ছে ডাটা ভাইয়া, মানে ইউজ আমি তো করো। মোবাইল এমবি দিয়েও করি। ভাইয়া মোবাইল এমবি দিয়েও করি, সেটা তো সম্পূর্ণ হচ্ছে ইয়া থাকে, তবুও হচ্ছে এরকম হয়। মানে হচ্ছে ভাইয়া আগে ঠিকই ছিল, কিন্তু নতুন আপনারা যে সেকেন্ড আবার অ্যাড করছেন না, যে 10 সেকেন্ড আবার 30 সেকেন্ড, এরপর থেকে হ্যাঁ, দেখলাম এরকম হয়ে গেছে। তো আমরা তো এরকম কোনো কিছু ফেস করি নাই, আমি তোমার কাছ থেকে ফার্স্ট এটা শুনলাম। তারপরেও আমি আবার দেখি, চেক করব, আমার এখান থেকে আমি হ্যাঁ ভাই সেরকম কোনো সমস্যা পাই নাই। না ভাই, আগে ঠিকই ছিল, কিন্তু এই যে এটা আপনার যে সেকেন্ড অ্যাড করছেন তারপর থেকে দেখি এরকম হয় সব সময়। তাহলে কি সব সময় কি আমার কি নেট প্রবলেম হওয়া সম্ভব বলেন? সব সময় সব, এরকম হয়। আচ্ছা তুমি সবসময় এরকম পাচ্ছ তাই না? জি। আচ্ছা আমি দেখি তোমার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমি চেক করে দেখবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে তোমার? না, আর কোনো নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমরা হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে লিখতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা অনেকেই লিখছো যে ভাই আমার এখানে ঠিক আছে, হ্যাঁ ঠিক তো থাকারই কথা, কারণ আমি যখন চেক করি আমি তো দেখি যে ঠিক আছে। এখন হয়তো বা প্রবলেম হইতে পারে, আমি চেক করে দেখবো। আচ্ছা সামিয়া লিখছো ভাই ব্যাচ টাইম কখন আছে? আচ্ছা ব্যাচ টাইম হচ্ছে আমাদের আর আছে 7টা 30, সন্ধ্যা 7টা 30। এখন আমাদের যদি ব্যাচ টাইম নিয়ে কোনো প্রবলেম হয়, তোমাদের আসসালামু আলাইকুম রুবেল ভাই। প্রোফাইলের নিচে হ্যাঁ, তো অনেক নাম্বার দেওয়া আছে, তোমার রেসপেক্টিভ যে ব্রাঞ্চ আছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা ক্লাস শেষে দেখা যাচ্ছে আমার সাথে বা সোহেল ভাইয়ের সাথে কথা বলতে পারো। আমাদের মনে হয় রোজন ভাই চলে আসছে, রোজন ভাই আসছেন? জি 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 ভাইয়া, হঠাৎ করে সব ইয়ে হয়ে গেছিল আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অনেক ভাই, অনেক সমস্যা ধন্যবাদ নেই। ভাই। থ্যাংক ইউ টাইমটা ইয়ে করার জন্য। আচ্ছা, অনেক আচ্ছা অনেক সরি সবাইকে, মানে আমাদের এদিকে নেটের একটু ইয়া চলতেছে বুঝছো। তো মানে হচ্ছে লাইন কাটা গেছে গতকাল কি কাজ করতে গিয়ে। তো হচ্ছে ওইটার একটু আপগ্রেডেশন চলতেছে, তো তো হঠাৎ হঠাৎ করে একটু ঝামেলা হইতেছে আর কি। হ্যাঁ, এক্সট্রিমলি সরি সবাইকে। তো চলো আবার জিনিসটা পরে আসি, যেহেতু তোমরা দেখছো। দেখো, মজার মজার জিনিস একটা লেখা কি গলন এনথালপি মানে কি ভাই বলো তো? কোনো কিছু গলতে যে পরিমাণ হিট লাগে, তাই না, এরকমই স্বাভাবিক। বাষ্পীকরণ, যেটা বাষ্প হইতে। ঊর্ধ্বপাতন, ওইটা এটা মনে আছে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এই যে মানে ওরকম না, কিন্তু এটা কিন্তু কঠিন থেকে ডিরেক্টলি গ্যাস। হ্যাঁ, তারপর কি ছিল পরমাণুকরণ, একটা জিনিস পরমাণু হইতে। হ্যাঁ, ল্যাটিস এনথালপি কি, ওই যে একটা আয়ন ভাঙতে, হ্যাঁ, বা একটা ধাতব জিনিস ভাঙতে বা গড়তে যে পরিমাণ হিট লাগে। তারপর হচ্ছে হাইড্রেশন, পানির যে একটা ইয়া থাকে, ব্যাপার থাকে, হ্যাঁ, মানে পানিতে দ্রবীভূত হইতে যে পরিমাণ হিট লাগে। প্রশমন তাপ থাকে, প্রশমন তাপ কি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যে পানি উৎপন্ন হয় সেটা। তারপর অদক্ষেপণ তাপ কি, অদক্ষেপণ তাপ হচ্ছে অদক্ষিপ্ত হইতে যে পরিমাণ হিট লাগে। দ্রবণ তাপ হচ্ছে দ্রবণে দ্রবীভূত হইতে যে পরিমাণ হিট লাগে। আর বাকি দুইটারটা আমি পরে বলবো। তো দেখো এখানে আমি এক মোল কেন লিখছি ভাইয়া জানো? এখানে যাই বলবা না কেন প্রত্যেকটা জিনিসের এক মোল নিতে হবে। যাই বলবা প্রত্যেকটা জিনিসে এক মোল নিয়ে কাজ করতে হবে। তো চলো জিনিসটা দেখাই, আমি জাস্ট এখানে বললাম। তো প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল সহ পরের পৃষ্ঠাতেই আছে, আমি দেখাচ্ছি। দেখো, ওকে, তাহলে এখান থেকে আমাদের স্টার্ট। হ্যাঁ, ঠান্ডা মাথা মনোযোগ দিয়ে দেখি চলো। গলন এনথালপি, দেখো গলন মানে একটা সলিড জিনিসকে লিকুইডে কনভার্ট করছি, দেখছো? যে পরিমাণ হিট লাগে তাকে বলা হয় কি, সুন্দর মতো গলন এনথালপি। গেল, এটা কয় মোল দেখো, কিন্তু 1 মোল কিন্তু। হ্যাঁ, 1 মোল। এরপর দেখো বাষ্পীকরণ এনথালপি মানে লিকুইড থেকে ভেপার বা গ্যাস, যেটাই বলো, ওটাতে কনভার্ট করতে যে পরিমাণ হিট লাগে সেটাই হচ্ছে বাষ্পীকরণ এনথালপি। ঊর্ধ্বপতনটা খেয়াল করো, সলিড থেকে গ্যাসে কনভার্ট করতে যে পরিমাণ এনথালপি বা হিট লাগে সেটাই হচ্ছে
ঊর্ধ্বপতন এনথালপি। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হইতেছে, তাই না? এই তিনটা বুঝছো না সবাই? একটু চ্যাট বক্সে জানাও। মানে আমি প্রত্যেকটা পৃষ্ঠায় তিনটা করে রাখছি, তো প্রত্যেকটা বোঝায় বোঝায় সামনের দিকে যাবো। হ্যাঁ, একটা হচ্ছে সলিড থেকে লিকুইড, একটা হচ্ছে লিকুইড থেকে ভেপার, আর একটা হচ্ছে সলিড থেকে গ্যাস। ঠিক আছে, এরকম আর কি ভাইয়া, ছোট ছোট সবগুলাই কিন্তু 1 মোল করে। হ্যাঁ, সবগুলাই 1 মোল করে। আচ্ছা, তাহলে এটা গেল। ওকে, দেন চলো একটু সামনের দিকে যাই। দেখো এরপরটা দেখছো, এটা হলো পরমাণুকরণ, মানে কি 1 মোল পরমাণুতে কনভার্ট করতে যে পরিমাণ হিট লাগে। ঠিক আছে, হ্যাঁ, ভেপার মানে বাষ্প আর কি। হ্যাঁ, না তাপমাত্রাগুলো তো নির্দিষ্ট, তাপমাত্রা না মানে এই যে তাপগুলা নির্দিষ্ট আর কি ভাইয়া নিলা। হ্যাঁ, ল্যাটিস এনথালপি দেখো, একটা অ্যানায়ন আর ক্যাটায়ন মিলে যদি একটা কঠিন ক্যালাস তৈরি করে সেটার জন্য যে হিট লাগে। ঠিক আছে, তারপর দেখো হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি কি, মানে একটা গ্যাস যখন কি হয়, দ্রবীভূত হয়, মানে একটা আয়ন যখন দ্রবীভূত হয় তাকে যে পরিমাণ হিট দেওয়া লাগে আর কি, সহজ কথা। বা একটা মোল বা একটা পদার্থ যখন দ্রবীভূত হয় তাকে যে পরিমাণ হিট দেওয়া লাগে পানিতে, সেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। তো জিনিসটা আবারও বলি, একটা অর্ধেক অণু পরমাণুতে মানে 1 মোল পরমাণুতে পরিণত হইতে যে পরিমাণ হিট লাগে তাকে বলা হয় পরমাণুকরণ এনথালপি। আবার 1 মোল কঠিন পদার্থ অ্যানায়ন আর ক্যাটায়নের মাধ্যমে তৈরি হইতে যে পরিমাণ হিট লাগে তাকে বলা হয় ল্যাটিস এনথালপি। আর দেখো 1 মোল পদার্থ পানিতে দ্রবীভূত হইতে যে পরিমাণ হিট লাগে তাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। বুঝছি না আমরা এই তিনটা ভাইয়া? সবাই একটু চ্যাট বক্সে লেখো তো, সব 1 মোল। হ্যাঁ, যাই দেখবা সব 1 মোল। এগুলোর পিছনে অনেক হিস্টোরি আছে, মজার মজার জিনিস আছে। হ্যাঁ, এগুলো থেকে একটা সিকিউ আসেই। আচ্ছা, তাহলে এটা গেল। গুড, বুঝছো, থ্যাংক ইউ সবাই। মানে একটু রেসপন্স দিবা, দেখবা হচ্ছে মোটামুটি সুন্দর করে সবকিছু আগে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো দেন এর পরটা যাই। দেখো এখানে একটা কথা লেখা আছে, প্রশমন তাপ। তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? সকল ক্ষেত্রে এ মান প্রায় স্থির কেন? এটা একটা কোয়েশ্চেন অনেক আসে। তো তীব্র এসিড তীব্র ক্ষার, ভাইয়া তীব্র শব্দটা কখন বলে বলো তো? যখন বিয়োজন মাত্রা অ্যারাউন্ড 100% হয়, মনে আছে? তীব্র এসিড তীব্র ক্ষার কেন বলা হয়? প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়, তাই তাই না? প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়, মনে পড়ে? প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়। তো চিন্তা করো, একটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে। তো একটা উদাহরণ দিই, HCl আর একটা তীব্র ক্ষার, ওরা বিক্রিয়া করে বেসিক্যালি কি তৈরি করে? লবণ আর পানি। আচ্ছা ভাইয়া একটা মজার জিনিস বলো তো, লবণ কি তৈরি হয় নাকি লবণটা দ্রবীভূত থাকে বলো তো ভাইয়া? লবণটা কি অ্যাকচুয়ালি তৈরি হইতেছে নাকি শুধু পানি তৈরি হইতেছে? চিন্তা করো তো। সম্পূর্ণ বিয়োজিত হলে মানে 100%-এর কাছাকাছি আর কি, বুঝছো তো? 100। আচ্ছা দেখো তো, লবণটা কি আসলে উৎপন্ন হয় না পানি উৎপন্ন হয়? অ্যাকচুয়ালি এটা হচ্ছে দ্রবীভূত থাকে, আর এটা হচ্ছে আমার মেইন উৎপন্ন হয়, মেইন উৎপন্ন হয়। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি তৈরি হয় ভাইয়া? পানি তৈরি হয়, তাই না? তাহলে চিন্তা করে দেখো, একটা তীব্র এসিড এবং তীব্র ক্ষার যখন বিক্রিয়া করে তারা মূলত কি তৈরি করতেছে? সবসময় পানি তৈরি করতেছে। এজন্য তাদের মান কি থাকে? অলওয়েজ স্থির থাকে। কনসেপ্টটা কি এবার বুঝতে পারছি? এজন্য তাদের মান হচ্ছে অলওয়েজ -57.3 কিলোজুল পার মোল। মানে প্রশমন তাপের সংজ্ঞাটাই হচ্ছে এটা, একটি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করতে যেই পরিমাণ হিট লাগে বা যেই পরিমাণ হিট উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন তাপ। কনসেপ্টটা এখন বুঝতে পারছো? এই, না সোডিয়াম ক্লোরাইড আগে থেকেই থাকে না, মানে সোডিয়াম ক্লোরাইড এরকম ভাবে না থেকে সে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস এরকম করে পানির মধ্যে মিশে থাকে, মানে পুরোপুরি লবণ আকারে থাকে না, বুঝছো? এই হচ্ছে ঘটনা। তো না ল্যাটিস এখানে হচ্ছে না, পানিটা সরাই নিলে ল্যাটিস হবে। ওকে, তো খেয়াল করে দেখো, তাহলে এখানে কি বলবো? তাহলে কি বলে প্রশমন তাপ কাকে বলে? ঠিক আছে, একটি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ হিট উৎপন্ন হয় বা হিট খরচ হয় তাকে বলা হয় প্রশমন তাপ। তাহলে প্রশমন তাপের মান প্রায় স্থির কেন থাকে? কারণ সবসময় যে পানিটাই তো তৈরি হইতেছে, বুঝছো? সবসময় কি তৈরি হচ্ছে? পানিটাই তৈরি হচ্ছে। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই ধরতে পারছো। এইটার কনসিকুয়েন্টলি আরেকটা কনসেপ্ট তোমাদের বলি, দেখো এসিড ও ক্ষারকের একটি বা উভয়টি দুর্বল হলে প্রশমন তাপ কমে যায় কেন? আচ্ছা এটা বলি, তুমি চিন্তা করো ভাইয়া, তোমার কাছে আছে একটা এসিড আর একটা ক্ষার, যেখান থেকে তোমার উৎপন্ন হইতেছে আসলে পানি, আর লবণটা থাকতেছে দ্রবীভূত। হ্যাঁ, লবণটা থাকতেছে দ্রবীভূত। চিন্তা করো, ধরো এটা হচ্ছে দুর্বল,
ধরো এটা দুর্বল, সাপোজ এটা দুর্বল। তো চিন্তা করে দেখো, এসিডটা যদি দুর্বল হয়, দুর্বল মানে কি সহজে ভাঙবে না, তাইলে এসিডকে ভাঙতেই বেশি শক্তি খরচ হয়ে যাবে না? তাইলে যত বেশি উৎপন্ন হওয়ার কথা তার চেয়ে কম উৎপন্ন হবে না, বলো তো? বুঝছো কনসেপ্টটা? আবারও বলি, এসিড বা ক্ষার যে কোনো একটা যদি দুর্বল হয়, তখন কি হবে? ও নিজেই ভাঙতে শক্তি বেশি খরচ করবে। তাহলে ও উৎপন্ন করবে কি কম না আগের চেয়ে? বুঝছো তো? মানে আমার নিজেরই খরচ বাইরে গেছে, আমি উৎপন্ন করবো কেমনে? আগে মনে করো ব্যাংকে 5,000 টাকা করে রাখতাম, এরপর মনে করো আমার একটা আহ, ছোটখাটো একটা টিউশন ছিল, টিউশন চলে গেছে সাপোজ। তাহলে কি হয়েছে? আগে 5,000 টাকা তো রাখতে পারবো না, এখন 3,000 টাকা রাখতে পারবো। তাহলে ব্যাপারটা কি, দুর্বল হয়ে গেলাম একটু? ব্যাপারটা হচ্ছে এরকম, এমনি চিন্তা করে দেখো। হ্যাঁ, যে এসিড বা ক্ষারকের যদি একটা দুর্বল হয়, সেই ক্ষেত্রে কি হবে, বা দুইটাই যদি দুর্বল হয়, তারা নিজেদেরকে বিক্রিয়া করাইতেই শক্তি খরচ করবে বেশি, উৎপন্ন করবে কম। এই কারণে কি হবে ভাইয়া বলো তো? ওই যে পানি থেকে তাদের মানে ওই যে নর্মাল মান থেকে তাদের মানটা কি হচ্ছে ভাইয়া বলো তো? এই যে স্থির মানে কম হবে একটু, ঠিক আছে? এটা কি সবাই আমরা বুঝতে পারছি যে এটা মানটা কম হবে কেন? সবাই একটু চ্যাট বক্সে দেখো তো, ওই খারাপ খারাপ একটা লিখলেই হবে, প্যারা হবে না ধ্রুব। আচ্ছা, তো আশা করি জিনিসটা বুঝছি আমরা, যে যে কোনো একটা দুর্বল হইলে নিজেদেরই হিটের মানে শক্তিটা বাড়ানো লাগে, এই আর কি। এছাড়া তেমন কোনো প্যারা নাই। আচ্ছা, এরপর একটা খেয়াল করে দেখো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে হাইড্রোজেন ফ্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রশমন তাপ স্থির মান অপেক্ষা বেশি কেন? আচ্ছা, এখানে ব্যাপারটা হইলো কি, তোমাদের মনে আছে হাইড্রোজেন বন্ধন নামে একটা জিনিস পড়ছিলা? এই যে এইচএফ এ যে একটা হাইড্রোজেন বন্ধন আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজে বলতে দূর বলতে নরিন, হ্যাঁ এক্স্যাক্টলি। তো দেখো এইচএফ না, এই যে হাইড্রোজেন বন্ধন আছে এটার মধ্যে, তো ও যখন ভাঙে ও না অতিরিক্ত শক্তি তৈরি করে, এই কারণে নর্মাল মান থেকে ওর মান বেশি হয়, এই আর কিচ্ছুই না। এইচএফ আর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপ কেন বেশি হয়? কারণ হচ্ছে এইচএফ এর মধ্যে একটা এক্সট্রা বন্ধন থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো যখন এটা ভাঙে তখন কি হয়, এক্সট্রা শক্তি উৎপন্ন হয়, এজন্য তার মান আরো বেশি হয়, 57 থেকে 68 হয়। ওকে, কনসেপ্ট গুলো খুবই সহজ। এগুলা হচ্ছে খুব বেশি পরিমাণে ক্ষতে আসে। হুম, খুব দেখা আমার যে এগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে ক্ষতে এসে পড়ে। আচ্ছা, আশা করি তোমরা জিনিসগুলো একটু একটু রিলেট করতে পারতেছো। তো চলো পুরোটা আরেকবার সুন্দর মতো পড়ি। প্রথম কথা, প্রশমন তাপের যেই ছোট্টখাট্ট একটা বিষয় আছে। হ্যাঁ, চলো এই জিনিসটা আবার পড়ি। দেখো, হ্যাঁ ওইরকমই নাহিদ, অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে, তোমাদের একদম ইজিয়েস্টটা দিলাম আর কি। হ্যাঁ, দেখো, প্রশমন তাপের ক্ষেত্রে কি বলছে, তীব্র এসিড এবং তীব্র ক্ষারের প্রশমনের ক্ষেত্রে মান কি হয়, একই হয়। কেন? কারণ তারা ঘুরে ফিরে কি তৈরি করে, পানি তৈরি করে। তো এজন্য তাদের মানটা হচ্ছে স্থির থাকে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে দেখো মানটা কত, দেখো 57.3, তাই না? -57.3 উৎপন্ন হয়, এই। আচ্ছা, তারপর দেখো এসিড ও ক্ষারকের একটা দুর্বল হয়ে গেলে কি হবে, তাদের নিজেদেরকেই উত্তেজিত করতে শক্তি লাগবে, সো তারা উৎপন্ন করবে কম। আর এইচএফ আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারটা কি, এখানে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার আছে, হাইড্রোজেন বন্ডের ব্যাপার আছে, মানে মেইন কথা হচ্ছে ওদের বন্ধনটা ভাঙলে একসাথে অনেকগুলো বন্ধন ভাঙে, সো এই কারণে শক্তিটাও আগের চেয়ে অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে বলো আমরা মোটামুটি কোয়েশ্চেন্স গুলার অ্যান্সার বা যা যা পড়ছি এগুলোতে ক্লিয়ার? আমরা সবাই একটু চ্যাট বক্সে জানাই ভাইয়াকে কষ্ট করে। আচ্ছা, ভেরি গুড। এই তো এরকম আর কি জিনিসগুলো, হ্যাঁ সহজ। ওকে, সো এখন হচ্ছে তোমাদের একটা পোল দিব, কনফিডেন্স বুস্টিং পোল। পোলটা লঞ্চ করলাম, এটা অ্যান্সার করে দিও, হ্যাঁ সুন্দর মতো, সহজ। না না ভাইয়া, কাপের পরিমাণগুলো মনে রাখা লাগবে না। কয়েকটা এইচ এর উপর জিরো লেখা কেন? আচ্ছা ভালো প্রশ্ন, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা দিয়ে প্রমাণ বোঝায় আর কি, 25 ডিগ্রি তাপমাত্রা আর কি বোঝায়। না না, সোডিয়াম হাইড্রোক্সাইডে তো হাইড্রোজেন বন্ড থাকে না রে ভাইয়া, হাইড্রোজেন বন্ড কি মনে আছে নাহিদ? একটু পড়ো, ওই যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ওইটা। স্টেক হাইড্রোজেন বন্ড তো তৃতীয় অধ্যায়ের জিনিস। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড একটা বিশেষ বন্ধন যেটা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে হয়, তাদের শক্তি অনেক বেশি থাকে। হ্যাঁ এইটুকুই। আচ্ছা, তাহলে আর 15 সেকেন্ড সময় আছে, তোমরা অ্যান্সার দিতে থাকো। হ্যাঁ নুসরাত, কিন্তু এটা হচ্ছে জাস্ট এমনি একটা হিসাব রাখতেছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে মোটামুটি সবাই অ্যান্সার করে দিছো, তো 1 মিনিট টাইম শেষ।
পোলটা অফ করলাম। দেখো, হ্যাঁ ভালো, 78% মানুষ ঠিক অ্যান্সার দিছো, আবার যারা 16% নাম দিছো তারাও ঠিকই আছে। কনসেপচুয়ালি প্রশ্নটা ঠিকও, প্রশ্নটা ভুলও। জিনিসটা হচ্ছে, যদি তোমাদের বলা হয় যে প্রশমন তাপ কত, জাস্ট এত, অ্যান্সার কিন্তু হচ্ছে -57.3 কিলোজুল পার মোল। আর যদি বলে কতটুকু উৎপন্ন হয়, তখন কিন্তু 57.3 কিলোজুল পার মোল। হ্যাঁ, তো আলটিমেটলি যারা 57 দিছো আর যারা ডি দিছো দুইটাই সেম, মানে এখানে একটা ওয়ার্ড উঠে নাই আর কি, সো টেনশন নিও না, দুইটাই ঠিক আছে। হ্যাঁ, সো অ্যান্সার হচ্ছে মানে যে উৎপন্ন হয় বললে এটা হবে, আর নর্মাল কিছু বলা না থাকলে -57.3 এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। এরপর দেখো, এখানে হচ্ছে এই যে বলছিলাম এই দুইটা জিনিস নিয়ে বলবো, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা একটু মনোযোগ দিয়ে আমাদের দেখা লাগবে। হ্যাঁ, দেখো, একটা হচ্ছে সংগঠন তাপ আর একটা হচ্ছে দহন তাপ। তো নাম দেখেই বুঝতেছো যে কোনো একটা জিনিস সংগঠিত হতে মানে তৈরি হতে যে পরিমাণ হিট লাগে কতটুক, এক এক মোল, তাই তো? মনে করো পানির 1 মোল তৈরি হতে যে পরিমাণ হিট লাগে, আবার কার্বন ডাইঅক্সাইডের 1 মোল তৈরি হতে যে পরিমাণ হিট লাগে। এখন সংগঠনের পিছনে একটা মাস্ট আইটেম আছে, সেটা হচ্ছে কি, একটা মাস্ট যেটা হইতেই হবে, সেটা হচ্ছে মৌল হতে হবে। মানে মনে করো তোমার কাছে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে দুই ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এইভাবে, অথবা ক্যালসিয়াম প্লাস কার্বন প্লাস অক্সিজেন এইভাবে। তাহলে আমার কথায় আশা করি বুঝে গেছো যে সংগঠন তাপ কোনটাকে বলবো জানো, নিচেরটাকে। কারণ কোনো একটা যৌগ তার উপাদান মৌলসমূহ দিয়ে তৈরি হইতে যে পরিমাণ হিট লাগে সেটা হচ্ছে সংগঠন তাপ। আর নাহিদ বলছিলাম না যে ডট দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে প্রমাণ অবস্থায়। হ্যাঁ, এটা বলা হয় প্রমাণ অবস্থায়। ওকে, এই, আচ্ছা, এই গেল। সুন্দর। না না না, অক্সিজেন থাকতেই হবে এমন কিছু না, লাইক কিয়াফাত এটা দেখো, হ্যাঁ কিয়াফাত এটাতে দেখো CH4, এটা কি কি দ্বারা তৈরি, C+2H2, দেখছো? এটাও কিন্তু মিথেনের সংগঠন তাপ। ওকে, এটাও কিন্তু মিথেনের সংগঠন তাপ। এরকম করে আমরা জিনিসগুলো বিবেচনা করব, সহজ। হ্যাঁ, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। গেল, তাহলে এটা বললাম আমরা সংগঠন তাপ। আর দহন তাপ কাকে বলে? দহন তাপ হচ্ছে কোনো একটা জিনিসকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইতে যে পরিমাণ হিট লাগে তাকে বলা হয় দহন তাপ। মানে কোনো একটা জিনিসের 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইতে যে পরিমাণ হিট লাগে তাকে বলা হয় দহন তাপ। হ্যাঁ, এই তো এই প্রশ্নটা আমি চাইতেছিলাম, ফারাজ করছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যে এটাই কি সংশ্লেষণ বিক্রিয়া? না, মনে পড়ে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? যে মৌল দিয়ে যৌগ তৈরি করতে যে মানে যে বিক্রিয়াটা হয় আর কি, ওইটাই। সংগঠন তাপই আসলে সংশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ, সংশ্লেষণ বিক্রিয়ার তাপই হচ্ছে সংগঠন তাপ। ঠিক আছে, এই তো খেয়াল করো, দহন তাপ কাকে বলে? কোনো একটা জিনিসের 1 মোলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইতে যে পরিমাণ হিট লাগে বা যে পরিমাণ হিট উৎপন্ন হয় তাকে বলা হয় হচ্ছে দহন তাপ। ওকে, সো এইখানে কয়েকটা ছোট ছোট বিষয় আছে, তো চলো কয়েকটা ছোট ছোট বিষয় একটু ফলো আপ করি। দেখো তো ভাইয়া, এই জিনিসটাকে আমরা বলতে পারি না যে কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ আর কার্বনের দহন তাপ, এটা কি বলা যায়? সবাই একটু চ্যাট বক্সে লেখো তো। দেখছো মজার না জিনিসটা? অ্যাকচুয়ালি একই জিনিস, এটাকে কার্বনের দহনও বলা যায়, কার্বন ডাই অক্সাইডের সংগঠনও বলা যায়। ঠিক আছে, ঠিক তেমনি এই জিনিসটাকে কি বলা যায় ভাইয়া বলো তো? পানির সংগঠন বলা যায়, অথবা হাইড্রোজেনের গঠন বলা যায়। ঠিক আছে, কারণ দুইটাই 1 মোল করে আছে। হুম, মানে এইরকম প্যাচগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ভাইয়া বলো তো, এটাকে তো বলা যায় হচ্ছে কার্বন মনোক্সাইডের সংগঠন। ঠিক আছে, সরি, এটার বলা যায় কার্বন মনোক্সাইডের দহন। দহন, কিন্তু এটাকে কি কার্বন ডাই অক্সাইডের সংগঠন বলা যাবে বলো তো? এটাকে কি কার্বন ডাই অক্সাইডের সংগঠন বলা যাবে? না। কেন সংগঠন বলা যাবে না? কারণ এটা তো একটা যৌগ, মৌল হইতে হবে, তাই না? এটা একটা মৌল হইতে হবে। ভেরি গুড, এই তো তোমরা বুঝে গেছো। হ্যাঁ, লক্ষ্মী বাচ্চাগুলো, থ্যাংক ইউ। সো জিনিসগুলো হচ্ছে এরকম সিম্পল, একদম প্লেন, ইজি। তো চলো একটু সামনের দিকে যাই। আশা করি সংগঠন তাপ আর দহন তাপ বুঝে গেছো। সংগঠন তাপ কি? কোনো একটা যৌগের 1 মোল তার মৌলসমূহ দিয়ে তৈরি হইতে যে পরিমাণ হিট লাগে সেটা সংগঠন তাপ। আর দহন তাপ কি? দহন তাপ হচ্ছে কোনো একটা জিনিসের 1 মোলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে যে পরিমাণ হিট লাগে সেটাকে বলা হয় দহন তাপ। ওকে, সো কনসেপ্টটা আশা করি আমরা সবাই বুঝছি।
এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই দুইটা দিয়ে আমাদের যাবতীয় ম্যাথ সিকিউ টিকিউ যা আছে সব সব। হ্যাঁ, তো চলো একটু সামনের দিকে আসি। দেখো এখন যেটা পড়বো সেটা হচ্ছে তাপ রসায়নের সূত্র। একটা হচ্ছে ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র, আরেকটা হচ্ছে হেসের সূত্র। হ্যাঁ, মানে তাপ রসায়নে এই দুইটা সূত্র হচ্ছে খুব বড়সড় ভূমিকা পালন করছে, মানে সবকিছু দিক থেকে। তো চলো এই জিনিসটা একটু দেখি সূত্রগুলো আসলে কিভাবে কি বলা হয়। তো ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্রটা দেওয়া হয়েছিল হচ্ছে 1780 সালে, আর হেসেরটা দেওয়া হয়েছে 1840 সালে। তো ল্যাভোইসিয়ে ল্যাপ্লাস কি বলছে বলি, দেখো তো, এ থেকে বি তে যদি যায় কোনো একটা বিক্রিয়া, ডেল এইচ যদি সাপোজ এক্স হয়, কিলোজুল পার মোল, মানে প্লাস এক্স হয়, তাহলে তোমরা একটু বলো তো ভাইয়া, বি থেকে এ তে গেলে ডেল এইচটা কি হবে? তোমরাই বলো, সোজা। জাস্ট কি হয়েছে, এই পাশ থেকে ওই পাশ গেছে, তাহলে এটা হবে মাইনাস এক্স, এইটুকুই। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে একটি বিক্রিয়া সম্মুখ দিকে গেলে তাপের যে পরিবর্তন হয়, পশ্চাৎ দিকে গেলেও তাপের একই পরিবর্তন হয়, শুধু চিহ্ন হয় বিপরীত। একটি বিক্রিয়া সম্মুখ দিকে গেলে তাপের যে পরিবর্তন হয়, পশ্চাৎ দিকে গেলেও তাপের সেম পরিবর্তন হয়, শুধু চিহ্ন হয় বিপরীত। ওকে, এই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট জেনারেল কনসেপ্ট। এটাই হচ্ছে ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। আচ্ছা, এরপর দেখো ভাইয়া হেসের সূত্র আছে। ল্যাভোইসিয়ে ল্যাপ্লাস গেল, এবার হেসের সূত্র, সহজ সূত্র এটা আরো। হ্যাঁ, দেখো, আমি এ থেকে সি চাই, ঠিক আছে, এ থেকে সি চাই। এটা এই যে ডিরেক্ট এইভাবেও সম্ভব, অথবা এ থেকে বি, বি থেকে সি, এইভাবেও সম্ভব। হেস বলছে যে একটি বিক্রিয়ার শুরু এবং শেষ যদি সেম থাকে, বিক্রিয়া এক ধাপেই হোক অথবা দুইটা ধাপে বা পাঁচটা ধাপে, 100টা ধাপেই হোক না কেন, মোট তাপের পরিবর্তন সমান হবে। সহজ না জিনিসটা আরো? একটি বিক্রিয়া এক ধাপে হইলে তাপের যে পরিবর্তন হইতো, দুই ধাপে হইলে তাদের যোগফলের সেম হবে। সিম্পল। তাহলে হেস বলছে কি, একটি বিক্রিয়ার শুরু এবং শেষ অবস্থা যদি সেম থাকে, তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক অথবা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপের পরিবর্তন কি হবে? সমান হবে। আমরা কি এই দুইটা সূত্রের কনসেপ্টটা বুঝতে পারছি ভাইয়া? একটু চ্যাট বক্সে কষ্ট করে জানাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, সবাই বুঝছি না? হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো আমরা তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, তো চলো এবার হচ্ছে তোমাদের জন্য ভেজাল নাই। আচ্ছা, 2 নম্বরটা আরেকবার বলবো নিলা? ওকে, মানে একটা বিক্রিয়া শুরু আর শেষ, মানে মনে করো আমি এ থেকে সি চাই, সমস্যা নেই। মনে করো ওই যে লাইক এরকম যে আমি যদি মনে করো আমার উদ্দেশ্য থাকে নিউ মার্কেট যাব, হ্যাঁ, আমি মনে করো লালবাগ থাকি। এখন আমি নিউ মার্কেট লালবাগ ডিরেক্ট যাইতে পারি, আজিমপুর হয়ে যেতে পারি, শাহবাগ হয়ে যেতে পারি, যাই যাই না কেন সেই নিউ মার্কেটেই তো যাব। তো মেইন সূত্রটা কি? মেইন সূত্র হচ্ছে একটি বিক্রিয়া শুরু আর শেষ সেম থাকলে বিক্রিয়া এক ধাপে ঘটুক অথবা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপের পরিবর্তন সমান হবে। ক্লিয়ার? এখানে দেখো, এক ধাপে ঘটছে এজন্য এটা ডেল এইচ ওয়ান, দুই ধাপে ঘটছে একটা টু আর একটা থ্রি, তার মানে কি এই দুইটার যোগফল এটার সমান। ওকে, এই মানে হচ্ছে, আমি আরেকবার বলি, মনে করো তোমার এ থেকে ডি লাগবে, এটা ডেল এইচ ওয়ান। হ্যাঁ, এ থেকে ডি লাগবে, এটা এক ধাপে করলাম। না, এখন তোমার মনে হলো না তুমি এ থেকে বি করবা, বি থেকে সি করবা, সি থেকে ডি করবা, তাহলে এটা হচ্ছে ডেল এইচ টু, এটা হচ্ছে ডেল এইচ থ্রি, এটা হচ্ছে ডেল এইচ ফোর। তাহলে দেখো এখানে এ ডি বিক্রিয়ক উৎপাদ, এখানে দেখো এ আছে আর ডি আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে ডেল এইচ ওয়ান ইকুয়াল টু ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি প্লাস ডেল এইচ ফোর। এখন আমরা জিনিসটা বুঝতে পারছি সবাই? সামিউন, মাইশা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কাছে নীলা, বুঝতে পারছি না সবাই জিনিসটা? হ্যাঁ, গুড। আচ্ছা, এরকম সহজ জিনিসটা। হ্যাঁ, গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাই হোক না কেন জিনিসগুলো সব সমান হবে। হ্যাঁ, অনেকটা সরণের মতো, এক্স্যাক্টলি ভেক্টরের সরণের মতো। হ্যাঁ, আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে যাই। এক্সট্রা প্রোডাক্ট তো আসতে পারবে না, না না, এক্সট্রা প্রোডাক্ট আসতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো তাহলে এই পোলটা একটু চিন্তা করো তো কেমনে অ্যান্সার করা যায়। আমি পোলটা লঞ্চ করতেছি, বাট প্যারানোর দরকার নেই, না পারলে সমস্যা নেই। হ্যাঁ, চিন্তা করো ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় চিন্তা করো।
ভুল হইতেই পারে, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না, কিন্তু ঠান্ডা মাথায় অ্যান্সারগুলো দিও, প্যারা নেই। ওকে, তো মোটামুটি আমাদের 1 মিনিট কাছাকাছি হয়েছে, বাট সমস্যা নেই, তোমাদেরকে আরো 3 সেকেন্ড বেশি দিব, যেহেতু অনেকে ভোট দেওয়া বাকি আছো। হ্যাঁ, ঠান্ডা মাথায় দাও, প্যারা নেওয়ার কিচ্ছু নেই। উত্তর বলবো একটু পরে, সমস্যা নাই। ওকে, তো মোটামুটি হ্যাঁ, আরেকটু ভোট দাও। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি অনেকে ভোট দিছো, বাকিরা দিচ্ছ। তো আমি হচ্ছে পোলটা অফ করতেছি। হ্যাঁ, ভাই এক্সপ্লেন করে দিই তোমাদেরকে, তাহলে আরেকটু ইজি হবে তোমাদের। তো রেজাল্ট শেয়ার করি। এমনিতে বিতে বেশি ভোট পড়ছে, সো থ্যাংক ইউ, এটা হয়েছে অ্যাকচুয়ালি। তো তারপরে তোমাদেরকে দেখাই এটা কিভাবে করতে হয় আসলে। হ্যাঁ, সহজ। এটা দেখো ডিওতে আসছে, মানে আমাদের সময় আসছিল, আমি 15-16তে ছিলাম, তো তো আমাদের সময় আসছিল এটা ডিওতে। তো দেখাই কি লিখছে। কার্বনের প্রমাণ দহন তাপ নির্ণয় করো। হ্যাঁ, কার্বনের প্রমাণ দহন তাপ মানে তোমার কাছে সে চাইছে হচ্ছে কার্বন থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ডিরেক্টলি কার্বন ডাই অক্সাইড, এটা চাইছে। ঠিক আছে, এটা চাইছে, মনে করো ΔH1 এটা চাইছে। কিন্তু তোমার কাছে কি দেওয়া আছে? তোমার কাছে দেওয়া আছে কার্বন প্লাস হাফ অক্সিজেন, কার্বন মনোক্সাইড, যেটা হচ্ছে এই যে ΔH2, আর এটা দেওয়া আছে কার্বন মনোক্সাইডের সাথে হাফ অক্সিজেন। হ্যাঁ, এটা মনে করো দেওয়া আছে ΔH3। মানে হচ্ছে ওই যে, বুঝছো তো, একটা বিক্রিয়া এক ধাপে চাইছে, কিন্তু তোমার কাছে দুইটা ধাপের উল্লেখ করা আছে। তাহলে ΔH1 ইকুয়াল টু কি হবে? ΔH2 প্লাস ΔH3। জাস্ট এই দুইটা যোগ করে দিবা, তাহলে অ্যান্সার কত? -394। সবাই কি জিনিসটা এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কিভাবে হয়েছে? সিম্পল না? কার্বনের দহন তাপ চাইছে মানে কি এক ধাপেরটা চাইছে, আর প্রশ্নে দেওয়া আছে 2 ধাপ, তাহলে 2টা ধাপ যোগ করে দিলে এক ধাপের সমান হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে ভাইকে জানাই। হ্যাঁ, একটু কষ্ট করে চ্যাট বক্সে। না না, ডি হবে না তো ভাইয়া প্রিমা, 2টার আগে মাইনাস আছে না, তাহলে যোগ করলে কত? মাইনাসই তো থাকবে, তাই না? এই, আচ্ছা, তাহলে এরকম গেল সিম্পল একটা জিনিস। ওকে, আমাদের লেকচার বড় না, বাট আমাদের মানে ওই কনসেপ্টটা আর কি। আর আজকে একটা কাজ করছি, বুঝছো? আমি হচ্ছে ওকে, তো এখন হচ্ছে 11টা 13 বাজে, যদিও আমাদের 45 মিনিটের মতো হয়েছে। আচ্ছা, তারপরও আমি হচ্ছে তোমাদেরকে একটা 5 মিনিটের ব্রেক দিব। এই ব্রেকে কয়েকটা জিনিস বলবো, দাঁড়াও এখন একটা 5 মিনিটের ব্রেক দিই, কারণ এরপর যা যা আছে সব ম্যাথ আমাদের। 5 মিনিটের একটা ব্রেক দিই। ব্রেকটা শেষ হবে হচ্ছে অ্যারাউন্ড ওই তো 14 বাজে, যেহেতু তাহলে 11টা 20-এর মধ্যে শেষ হবে। হ্যাঁ, তো যেহেতু এখন ব্রেক টাইম, তোমাদের কয়েকটা জিনিস বলি। আচ্ছা, ইশতিয়াক যেমন জিজ্ঞেস করলো প্রমাণ শব্দ, প্রমাণ মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রায় যেগুলা হিসাব করা হয়, যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, না আজকে স্লাইড বড় না, শোনো, তোমাদের C22 আর C23 দুইটা লেকচারই আমি করছি কি C22তেই রাখছি, মানে পুরো টপিকটা C22তে পড়াই দিব আজকে। হ্যাঁ, আর C23তে কি করবো জানো? এই পর্বে এই চ্যাপ্টারে যে বাকি অর্ধেকটা পড়লাম না, ওইটা রিভিউ করে দিব। জিনিসটা ভালো হবে না তোমাদের সবার জন্য? বুঝছো, মানে এরকম করে রাখছি জিনিসটা, যাতে হচ্ছে C23তে আমরা হচ্ছে পুরা তাপ রসায়ন, পিএইচ বাফার পুরোটা রিভিউ দিব। ওকে, আর আজকেই হচ্ছে তাপ রসায়নটা শেষ করে ফেলবো। এতে করে কি হবে, তোমাদের ওই যে অনেকদিন যারা পড়ো নাই, বা হচ্ছে অনেকদিন যারা ভালো মতো দেখো নাই, এই কারণে হচ্ছে জিনিসটা এমনি করে সাজানো আজকে লেকচারটা। লেকচারটা ছোট, ছোট লেকচার নিয়ে প্যারা নিও না। ওই পরেরটা একটু বড় রাখছি আর কি, C23, বুঝছো? তো ওইটাতে পিএইচ বাফার তাপ রসায়ন তিনোটাই রাখছি। আর আমাদের C24 আর 25-এ থাকবে হচ্ছে তোমার ওই যে যে এক্সট্রা চ্যাপ্টারটা আছে না, 5 নাম্বার ওইটা। হ্যাঁ, তো তোমাদের কথা বিবেচনা করে ভাইয়া এই কাজটা করছি যে C23 পড়াটা C22তেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, যাতে হচ্ছে পরীক্ষাতেও ভালো করে করতে পারো, প্লাস তোমাদের একটা রিভিশনও হয়ে যায়, যেহেতু আমাদের এক্সট্রা রিভিশন ক্লাস নাই। হ্যাঁ, এই কারণে।
তো উদ্ভাস সবসময় এই জিনিসগুলো মাথায় রাখে আর কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যাতে হচ্ছে তোমাদেরই ভালো হয়। তো যাই হোক, তাহলে তোমরা তাহলে একটু রেস্ট টেস্ট করো 2-3 মিনিট, তারপর ভাই আবার ফেরত আসতেছি। ওকে? হ্যাঁ, এখন শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বাকি আছে, আমাদের থিওরি হচ্ছে শেষ, বুঝছো? থিওরি আমাদের শেষ। ওকে, তাহলে হচ্ছে তোমরা ঠান্ডা মাথায় এটা একটু দেখো, ভাইয়া একটু পানি টানি খেয়ে আসতেছি। ওকে, তারপর বলো, এসো একটু গল্প টল্প করি। বলো কি অবস্থা তোমাদের সবার? ও ব্রেক টাইমে কোয়েশ্চেন করছে কৌশিক, বার্সা না পিএসজি ভাই? আমি হচ্ছে বার্সা। হুম, মানে এই দুইটার মধ্যে বার্সা। ইয়েস, হ্যাঁ, ভালো চয়েস বার্সা। অফ না, অফ না, এমনি একটু পানি খেয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমাদের কি অবস্থা? করোনা টরোনা তো মোটামুটি আছে, কিন্তু হচ্ছে মানে মানুষ তো যে পরিমাণ বেডটের হয়, আমি নিজে হই, আসলে কি বলবো। আর তোমাদের কলেজের প্রেশার কেমন যায়? ঠিকঠাক? বেশি প্রেশারে আছো? আপনার ফেভারিট মুভি কি? বহুত বহুত অনেক ফেভারিট মুভি আছে, আমি বহুত মুভি দেখি ভাই, অনেক অনেক মুভি আছে। পহেলা ফাল্গুন কেমন গেল? কাজ করতে করতে গেছে, সারাদিন কাজ করছি। কলেজ খুলে দিলে ভালো হইতো, দিবে তো সম্ভবত। কালকে থেকে এক্সাম, ওহো, এক্সাম চলতেছে হো। আচ্ছা, থ্যাংক ইউ দিনা ভাইয়া। হাফ ইয়ারলি শেষ, আচ্ছা, গুড, কংগ্রাচুলেশনস। সো হচ্ছে প্যারা নাই, চিল। আচ্ছা, ঠিক আছে, ভালো মতো পড়তে থাকো, প্যারা নাই, এত এত টেনশন নেওয়ার কোনো রিজন নেই আসলে। হুম, আচ্ছা, তারপর হচ্ছে কি লিখছো? আম,
কলেজের এক্সাম 20 তারিখ, সবই ভুলে যাচ্ছি সঙ্গীতা। আর সমস্যা নেই, এগুলো মনে হয় আসলে টাইম মতো সব ঠিকই হয়, বুঝছো। এখন তো মনে হয় না, করোনা চলতেছে, সব স্কুল কলেজ খুলে খুলে দিবে ভাইয়া, বুঝছো। তবে অনলাইন টার্ম আসলে একটা ব্লেসিং, মানে ব্লেসিং কেন, মানে ফ্যামিলির সাথে একটু টাইম কাটানো যায় আর কি। হ্যাঁ, আমি জানি তোমাদের মনে হয় ফ্যামিলির সাথে বেশি ঝগড়াই হয়, স্বাভাবিক। এই বয়সী পোলাপান বাপ মার সাথে আসলে টিকে না। হ্যাঁ, এই ভাই আমাদের সেকেন্ড ইয়ারের উদ্ভাস, হ্যাঁ নিবো ইনশাল্লাহ ভাইয়া। আমি ট্রিপলি ডিপার্টমেন্টের, হ্যাঁ এই বয়সে তো ঝগড়াটা বেশি হয়, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো চলো, কলেজ করলে উদ্ভাস অনলাইন রাখবে, হ্যাঁ অনলাইন সারা জীবন থাকবে। হুম, আচ্ছা, যাক ভালো হয়েছে মশাই। আচ্ছা ওকে, সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে, এবার সামনে আসি, আমাদের ব্রেক টাইম শেষ, আমরা বেশ কিছুক্ষণ ব্রেক টাইম নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে ম্যাথ করব। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না ক্লাস, আর আধা ঘন্টা হাইস্ট গেলে। সহজ সহজ টপিক আছে আমাদের। ওকে, সো চলো শুরু করি। দেখো কি কি বলছে, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, প্রমাণ অবস্থায় কার্বন ডাই অক্সাইড, পানি এর গঠন এনথালপি যথাক্রমে এত আর এত। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি এত। বলছে তরল ইথানলের গঠন এনথালপি নির্ণয় করো। আচ্ছা, আগে এই বিক্রিয়াটা একটু লেখো। ইথানল C2H5OH প্লাস, অক্সিজেনের আগে একটু গ্যাপ দিয়ে লিখবো, ওই যে সমতাকরণ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো কেমনে কেমনে হবে। যে কয়টা কার্বন সে কয়টা কার্বন ডাই অক্সাইড, যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক হচ্ছে পানি। ঠিক আছে, গেল, এগুলো তো আমরা বেসিক কথাবার্তা জানি। আর অক্সিজেনটা করলাম, আমরা পূরণ করে দিলাম। ঠিক আছে, তো দেখো এই সমীকরণের ডেলএইচ দেওয়া আছে, যেহেতু এটা একটা দহন বিক্রিয়া, ডেলএইচ দেওয়া আছে -1366.9 কিলোজুল পার মোল আসলে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করো, আমাদের ডেলএইচ ইকুয়ালটা আমরা কি জানি ভাইয়া বলতো? এইচ অফ উৎপাদ, উৎপাদের কি সংগঠন, তাই তো, প্লাস, দাঁড়াও এটাকে একটু সুন্দর করে লিখি, এইচ অফ ফরমেশন অফ উৎপাদ, এফ মানে ফরমেশন, মাইনাস এইচ অফ ফরমেশন অফ বিক্রিয়ক। মানে এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, এই যে দেখো, ডেল এইচ অফ 2 × ডেল এইচ অফ কি লিখতে পারি, ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু কার্বন ডাইঅক্সাইড দুইটা আছে, প্লাস 3 × ডেল এইচ অফ ফরমেশন অফ পানি। ঠিক আছে, এইটু মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ C2H5OH প্লাস 3 × ডেল এইচ অফ ফরমেশন অফ অক্সিজেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় আছে, যে জিনিসটা তোমাদের শুরুতেই জানা লাগবে, এটার জন্য আমরা একটু আগে চলে যাই। খেয়াল আছে ভাইয়া, আমরা সংগঠন তাপ যে পড়ছিলাম, সেখানে একটা ছোট্ট একটা কথা বলি নেই তখন, এখন বলবো। আমরা তো আসলে যৌগের সংগঠন বের করছি, মৌলের সংগঠন তাপ কত বলো তো? মৌলের সংগঠন তাপ 0, কারণ উত্তর হচ্ছে মৌলগুলোকে তো প্রকৃতিতেই পাওয়া যায়, ওদের তো আর এক্সট্রা করে সংগঠিত করা লাগে না, এই জন্যই ওদের সংগঠন তাপ কত ধরা হয়? 0 ধরা হয়। আবারও বলতেছি, মৌলগুলার সংগঠন তাপ 0, কারণ মৌলগুলাকে তো প্রকৃতিতেই পাওয়া যায় মুক্ত অবস্থায়, তারা নিজেরাই সংগঠিত অবস্থায় থাকে। তো যেহেতু তাদেরকে এক্সট্রা ভাবে সংগঠন করা লাগে না, এই কারণে তাদের সংগঠন তাপটা কত হয় ভাইয়া? 0 হয়। গেল, তো আসি এইখানে। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া, এটা কিন্তু 0 হয়ে গেছে অলরেডি, কারণ অক্সিজেনের সংগঠন তাপ তো 0, কারণ এটা একটা মৌল। আচ্ছা, বের করতে হবে এটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে তরল ইথানলের সংগঠন বা গঠন এনথালপি, এটা বের করতে হবে। এটার ভ্যালু দেওয়া আছে কত? -393.5। এটার ভ্যালু দেওয়া আছে -286, আর ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে -1366.9। তাহলে সুতরাং তোমরা যদি এই পাশ ওই পাশ করো, C2H5OH এটা সংগঠনটা বের করো, তখন ক্যালকুলেটর করো তো সবাই, ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটরে এটার অ্যান্সার আসা উচিত -278.1 কিলোজুল। একটু দেখো তো বের করে। না ভাইয়া, পরমাণুকরণ মানে হচ্ছে একটা অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করছে, এটা তো ভাইয়া কমপ্লিটলি অণু না, বুঝছো তো, এখানে পরমাণুর কোনো কেস নেই ভাইয়া, পরমাণু থাকলে তখন পরমাণুকরণ লাগতো, বুঝছো। মানে একটা মৌলের অণুর
সংগঠন তাপ হচ্ছে 0, হ্যাঁ, কারণ এটা প্রকৃতিতেই মুক্ত অবস্থায় পাওয়া যায়। পরমাণু লাগলে সেই ক্ষেত্রে কাহিনী করা লাগতো। আচ্ছা, তো সবাই তাহলে একটু ক্যালকুলেটর হিসাব করে দেখো, যদি অ্যান্সারটা মিলে একটা ওয়াই দিও, হ্যাঁ, চ্যাট বক্সে। অ্যান্সারটা মিললে চ্যাট বক্সে একটু কষ্ট করে ওয়াই দিও। আচ্ছা, ক্যালকুলেটর হিসাব টিসাব করো। পুরোটা আমি আরেকবার বলবো, হ্যাঁ, তোমাদের টেনশনের কোনো রিজন নেই। পুরোটা আমি আরেকবার ফুল টু দ্য ব্রিম এক্সপ্লেন করবো, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি কয়েকজন লিখছো, বাকিরাও করো, বাকিরাও করো, সবাই করো। আচ্ছা, ওকে ওকে, নুসরাত তাহলে আরেকবার একটু ট্রাই করো, হ্যাঁ। এপাশ ওপাশ করো, 2 দিয়ে গুণ দিতে হয়, 3 দিয়ে গুণ দিতে হয়, ঠিক না? এগুলো একটু দেখতে হবে, একটু খেয়াল করো, খেয়াল করে সুন্দর মতো অ্যান্সারটা মিলাও, বসাও। সবার কিন্তু মিলতেছে, হ্যাঁ, একটু সাবধান হইতে হবে। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে -278.1। আচ্ছা, গুড, এই তো সবার মিলতেছে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে বেসিক্যালি আমরা কি করলাম ভাই, আরেকবার বলি। এখানে প্রশ্নে গঠন এনথালপি দেওয়া আছে, দহন এনথালপি দেওয়া আছে, অন্য একটা জিনিসের গঠন বের করতে হবে। তো আমরা ডেল এইচ মনে আছে, একদম প্রথম স্লাইডে পড়ছিলাম, ডেল এইচ মানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, যেখানে উৎপাদের গঠন হবে আর বিক্রিয়কেরও গঠনই হবে। তার মানে ডেল এইচ বলতে আসলে গঠনই বুঝাইতেছে, হ্যাঁ। তো এখানে আমরা কি করলাম দেখো, এই যে দেখো সেকেন্ড লাইনে ডেল এইচ ইকুয়াল টু ডেল এইচ অফ এফ অফ উৎপাদ, এফ মানে ফরমেশন বা গঠন, ঠিক আছে, মাইনাস বিক্রিয়ক। তো ওই যে উৎপাদেরটা নিলাম মাইনাস বিক্রিয়কেরটা নিলাম, এখানে একটা মৌল ছিল তাই এটাকে শূন্য ধরলাম, বাকিটা করে ফেললাম প্লাস মাইনাস এই পাশ ওই পাশ, হ্যাঁ, শেষ হয়ে গেছে। গুড, সবারই তাহলে মিলছে, ভেরি গুড। আচ্ছা, এরপর চলো আরো কয়েকটা কাজ করি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে কয়েকটা জিনিস করি। দাঁড়াও 1 মিনিট, বেশি সামনে চলে গেছি। দেখো কি লেখা, কার্বন, হাইড্রোজেন ও চিনির দহন তাপের মান যথাক্রমে এত 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 এত, হ্যাঁ। বলছে চিনির গঠন এনথালপির মান কত, ওকে। বলছে চিনির গঠন এনথালপির মান কত। চলো এখানে কয়েকটা বুদ্ধিমানের কাজ করব আমরা, বুদ্ধিমানের মতো। তো চলো বুদ্ধিমানের মতো কাজ করি। ভাইয়া আমরা কি জানি, কার্বন এর দহন মানে আসলে কি বলতো, পড়ছিলাম, কার্বন ডাই অক্সাইডের সংগঠন না, কার্বন ডাই অক্সাইডের গঠন, মনে পড়ে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটার মান দেওয়া আছে -406 কিলোজুল, ঠিক আছে। তারপর আমরা আবার কি পড়ছিলাম, হাইড্রোজেনের গঠন দহন ইকুয়াল টু হচ্ছে পানীয়ের গঠন, তাই না? পানীয়ের গঠন মনে পড়তেছে জিনিসগুলো, একটু চ্যাট বক্সে লেখো কিন্তু, হ্যাঁ, এই জিনিসগুলো, এই যে এইভাবে ট্রিকি কোশ্চেন আসে কিন্তু ঘুরায়। তারপর বলছে চিনির দহন, হ্যাঁ, চিনির দহন, চিনি কি, চিনির কথা তো আশা করি মনে আছে, C12H22O11। আচ্ছা, এটার সাথে দহন করতে হবে, তাহলে 12টা কার্বন ডাইঅক্সাইড হবে এবং 11টা পানি হবে এবং সাথে এখানে হচ্ছে 12 হবে। এটার দহন তাপ দেওয়া আছে ডেল এইচ ইকুয়াল টু -5638.82 কিলোজুল। তাহলে চলো বাকি কাজ করে ফেলি। তাহলে সুতরাং ডেল এইচ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল এইচ অফ ফরমেশন অফ উৎপাদ মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ বিক্রিয়ক। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম কেসে নুসরাত কার্বন ডাইঅক্সাইড পানি হবে, হ্যাঁ। এই তো দেখো এটা কিভাবে করব, তাহলে 12 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 11 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ পানি, হুম, এরকম। তারপর আমাদের কি করতে হবে বলো তো, এটা তো উৎপাদ গেল, হ্যাঁ, মাইনাস বিক্রিয়ক ডেল এইচ অফ ফরমেশন অফ যে চিনি C12H22O11, 1 মিনিট, O11 প্লাস 12 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ অক্সিজেন, ওকে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি এটা জিরো, অক্সিজেনেরটা জিরো। এটা হচ্ছে আমার অ্যান্সার, এগুলা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তাহলে সেম বের করো তো, ডেল এইচ অফ ফরমেশন অফ চিনি C12
H22O11 তোমরা সবাই এটা বের করো। এটার অ্যান্সার আসা উচিত ভাইয়া -2357.18 কিলোজুল। দেখো তো ক্যালকুলেশন করে মিলে কিনা, সবাই ঠান্ডা মাথায় আস্তে ধীরে ক্যালকুলেশন করে দেখো মিলে কিনা। সহজ, টপিকটা সহজ, দেখছো সহজ, সেম টু সেম কাহিনী। হ্যাঁ, সব জায়গায় সেম কাহিনী, কোনো প্যাচপুচ নেই। তো দেখো ঠান্ডা মাথায়। মিললে একটা ওয়াই। হ্যাঁ, বিক্রিয়াটা ভাইয়া প্র্যাকটিস করতে হবে, বুঝছো? যেটা দেওয়া থাকবে ওগুলার দহন বিক্রিয়া, মানে যে কয়টা কার্বন ওই কয়টা কার্বন ডাইঅক্সাইড, যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক পানি। হ্যাঁ, এই যে এরকম দহন বিক্রিয়াগুলো একটু দেখা লাগবে ভাইয়া, বুঝছো? এই আমি আরেকবার বুঝাবো, তাহলে বলি দেখো, কার্বন হাইড্রোজেনের দহন মানেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের গঠন আর পানির গঠন। আর চিনির দহন বিক্রিয়াটা আমি লিখলাম, লিখার পরে এই চিনির দহনের মধ্যেই তো বিক্রিয়কে কি আছে, চিনির সংগঠন। তাহলে আমরা কি জানি যে ডেল এইচ ইকুয়াল টু কি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক এদের সংগঠন। তো সুন্দর মতো এটা হিসাব করলাম, হিসাব করে দেখলাম যে আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে এইভাবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু দেখো সবাই, দেখে যদি বুঝো তাহলে ইয়ে দিও। হ্যাঁ, মৌল হলে কি দহন, মৌল হইলে সংগঠন জিরো হয় ভাইয়া, দহন না, সংগঠন। আমরা কিন্তু ডেল এইচ মানে সংগঠন দিয়ে পড়তেছি সাবরিনা। হ্যাঁ, এই আচ্ছা, সবাই যদি বুঝে থাকি একটু চ্যাট বক্সে ভাইকে রিপ্লাই দিও। হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জাবিরুল ভাইয়া কি বুঝছো? নাবিল, আশা করি বুঝছো। ওকে, সো এই তো এরকম হচ্ছে ছোটখাটো জিনিস, ইজি। তো চলো, এরকম আরো ম্যাথ আছে। হ্যাঁ, এরকম আরো ম্যাথ আছে। তো চলো এবার একটু সামনের দিকে যাই। দেখো ভাইয়া, দহন বিক্রিয়ার জন্য এই যে এখন হচ্ছে যে এটা কয়েকটা ওই যে ঐকিক নিয়ম টাইপের ম্যাথ আর কি ভাইয়া, বুঝছো? এটা অনেক সহজ। কি লিখছে দেখো, মিথেনের দহন তাপ এত কিলোজুল পার মোল হলে এত তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন এবং এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। আচ্ছা, তাহলে প্রথমেই মিথেনের দহন তাপটা লিখে ফেলো। মিথেনের দহন তাপটা লিখে ফেলো, লিখে ফেললাম। আচ্ছা, মিথেনের 1 মোল মানে কত ভাইয়া? 16 গ্রাম না? তাহলে দেখো তো ভাইয়া, যে 890.3 কিলো জুল তাপ উৎপন্ন করে, যেহেতু মাইনাস তাই না, তাপ উৎপন্ন করে কত গ্রাম? 16 গ্রাম মিথেন, তাই তো? 16 গ্রাম মিথেন। তাহলে 1 কিলো জুল তাপ উৎপন্ন করে কত? আর 1335.45 কিলো জুল উৎপন্ন করে কত? তাহলে 16 ইন্টু 1335.45 ডিভাইড বাই 890.3 গ্রাম মিথেন। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার আসা উচিত 24 গ্রাম। হ্যাঁ, 24 গ্রাম। আচ্ছা, এটা গেল। আরেকটা বলছে এসটিপিতে কত লিটার অক্সিজেন। হ্যাঁ, এটা কয় লিটার অক্সিজেন দেখো তো, 2 ইন্টু 22.4 না? কারণ আমরা কি জানি, ওই যে 1 মোল মানে কি 22.4 লিটার, মনে আছে? তাহলে চিন্তা করো যে 890.3 কিলো জুল তাপের জন্য লাগে হচ্ছে 2 ইন্টু 22.4 লিটার অক্সিজেন। তাহলে একের জন্য কত, আর 1335.45 জন্য কত? সেম কাহিনী। তাহলে 2 ইন্টু 22.4 ইন্টু 1335.45 ডিভাইড বাই 890.3। তাহলে এখানে কত আসা উচিত? এখানে আসা উচিত হচ্ছে 67.2 লিটার অক্সিজেন। দেখো তো ভাইয়া সবারটা মিলছে কিনা এবং সবাই কনসেপ্টটা বুঝছো কিনা, একটু ভাইয়াকে চ্যাট বক্সে জানাও। সিম্পল, মানে জাস্ট বিক্রিয়াটা লিখে ঐকিক নিয়ম, আর কিচ্ছু না। হ্যাঁ, বিক্রিয়াটা লিখেই ঐকিক নিয়ম। এততে এত, এততে কত, এততে এত, এততে কত, সিম্পল। হ্যাঁ, একবার গ্রাম দিয়ে করছে, একবার জাস্ট হচ্ছে তোমার লিটার দিয়ে করছে, আয়তন দিয়ে করছে। হ্যাঁ, এই বুঝলে একটু সবাই চ্যাট বক্সে ভাইকে কষ্ট করে রিপ্লাই দিও। হ্যাঁ, ওকে, ইজি লাগতেছে না জিনিসগুলো? বলো, সহজ কিন্তু। হ্যাঁ, না মাইনাস না ভাইয়া, ওই যে উৎপন্ন করলে আর মাইনাসটা দিয়ে দিতে হয় না। সাকিব 2 গুণ কেন? এই যে দেখো এখানে 2 মোল অক্সিজেন না ভাইয়া, এই কারণে 2 গুণ। বুঝতে পারছো সাকিব? এখানে যে 2 মোল না অক্সিজেন ভাইয়া, এই জন্য 2 দিয়ে গুণ হয়েছে। হ্যাঁ, আশা করি এখন সাকিব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাইয়া। হুম, আচ্ছা, গুড।
তাহলে এটা মোটামুটি আমরা আশা করি বুঝছি। এবার আসো জ্বালানি হিসেবে উপযোগিতা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে জ্বালানি হিসাবে কোনটা বেশি কার্যকর বা কোনটা কম কার্যকর, এরকম একটা ব্যাপার। তো দেখো জ্বালানি মানে কি, জ্বলতে যেটা সাহায্য করে। বিক্রিয়াটা ভাই প্র্যাকটিস করতে হবে ফাতেমা, যেটাই বলবে সেগুলোর হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করায় দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এই তো দেখো বলছে কি মিথেন এবং ইথেনের প্রমাণ দহন এনথালপি যথাক্রমে এত এবং এত। দহন এনথালপি বলছে কিন্তু, হ্যাঁ দহন। প্রদত্ত ডাটার সাহায্যে হিসাব করে জ্বালানি হিসাবে মিথেন এবং ইথেনের মধ্যে কোনটি অধিক উপযোগী তা ব্যাখ্যা করো। ভাইয়া জ্বালানি বললেই বুঝবা সেটা দহন তাপ জানতে চাইছে, আর দহন তাপ মানেই হচ্ছে কিলোজুল পার গ্রামে কত সেটা জানতে চাইছে। কারণ সবার মোল তো সেম না ভাইয়া, তাই না? মিথেনের 1 মোল মানে 16 গ্রাম, ইথেনের 1 মোল মানে হচ্ছে 30 গ্রাম। তো এটা তো এক হইল না। যখন কোনো কিছু তুলনা করব তখন তাদেরকে সমান পরিমাণে তুলনা করতে হবে। এই কারণে আমরা পার গ্রামে হিসাব করব। চলো দেখি হিসাব করি। কিভাবে দেখো, মিথেনের 1 মোল মানে কত? 16 গ্রাম। আর ইথেনের কত তাহলে? 30 গ্রাম। তাহলে দেখো 16 গ্রামের মধ্যে দহন তাপ কত, বা তাপ উৎপন্ন করে কত? দেখো 891 কিলোজুল। তাহলে 1 গ্রামের জন্য কতটুকু উৎপন্ন করে? হ্যাঁ, তাহলে 1 গ্রামের জন্য উৎপন্ন করা উচিত হচ্ছে 891 ডিভাইড বাই 16 ইকুয়াল টু, এটার অ্যান্সার আসা উচিত হচ্ছে 55.6 কিলোজুল পার গ্রাম। আচ্ছা, এটা গেল মিথেনের হিসাব। এবার আসি ইথেনের হিসাব, C2H6। এটাতে কেমনে ভাইয়া? এটা হচ্ছে 30 গ্রামে মানে 1 মোলে কতটুক? 1561। তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে হচ্ছে 1561 ডিভাইড বাই 30, এটা হয় হচ্ছে 52.03 কিলোজুল পার গ্রাম। তাহলে বলো তো পার গ্রামে কে বেশি শক্তি দিচ্ছে? খেয়াল করছো? এখানে দেখলে মনে হয় ইথেন বেশি, কিন্তু পার গ্রামে শক্তি দিচ্ছে কে বেশি? মিথেন। সুতরাং মিথেন ভালো জ্বালানি, মিথেন ভালো জ্বালানি। কনসেপ্ট ক্লিয়ার? কে ভালো জ্বালানি এটা কেমনে বুঝবো? যার দহন তাপ বেশি। কোন এককে? কিলোজুল পার গ্রাম এককে, অলওয়েজ কিন্তু ভাইয়া, ঠিক আছে? কিলোজুল পার গ্রাম এককে অলওয়েজ যার বেশি, সেই হচ্ছে তোমার ভালো জ্বালানি বা উত্তম জ্বালানি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছোটখাটো কনসেপ্ট। তাহলে আরেকবার বলি, যখনই তোমাকে জ্বালানি হিসেবে কোনো কিছু বলবে, দহন তাপ দেওয়া না থাকলে দহন বাইর করে নিতে হবে কোন এককে? কিলোজুল পার গ্রাম, এই এককে বের করে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। এবার চলো একটু সামনের দিকে আসি। এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে কি কি দেওয়া আছে। মিথেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, এদের প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে এত। প্রদত্ত ডাটার সাহায্যে হিসাব করে জ্বালানি হিসেবে মিথেন ও ইথেনের মধ্যে কোনটি অধিক উপযোগী হবে তা ব্যাখ্যা করো। ভাইয়া বলো তো প্রথমেই কোনটা বের করতে হবে? গঠন দিয়ে লাভ আছে নাকি দহন বের করে তারপর ম্যাথ করতে হবে? বলো ফার্স্টে কোনটা বের করতে হবে? যেহেতু জ্বালানি বলছে, অবভিয়াসলি আমাদের প্রথমে কোনটা বের করতে হবে? দহনেরটা, তাই না? আগে দহনেরটা বের করতে হবে। সো চলো দেখি দহনেরটা কেমনে বের করব। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখি যে CH4 প্লাস 2O2, এটা থেকে কি আসতেছে? তোমার CO2 প্লাস 2H2। এটা হচ্ছে এই যে ডেল এইচ অফ সি মানে দহন, কম্বাসন। হ্যাঁ, দহন অফ কি? মিথেন। এটাই আমি জানি না কত। তাহলে এটা আমি কিভাবে বের করবো দেখো তো। ডেল এইচ ইকুয়াল টু কি? ডেল এইচ অফ ফরমেশন অফ উৎপাদ মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ বিক্রিয়ক। তাহলে এটা কেমন হবে দেখো তো? ডেল এইচ অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ পানি মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ মিথেন প্লাস 2 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ অক্সিজেন। এটা তো জিরো, খুব ভালো মতোই জানো তোমরা। এটার ভ্যালুটা দেওয়া আছে সংগঠন -74.89, এটাও দেওয়া আছে পানি কত? -220.20, এটাও দেওয়া আছে -393.30। তোমার ডেলিসটা বের করতে হবে। তাহলে ডেলিসটা যদি তোমরা বের করো এরকম হিসাব কিতাব করে, তাহলে তোমাদের ডেলিসটা অ্যারাউন্ড আসা উচিত হচ্ছে -700
758.81। ঠিক আছে, এটা আসা উচিত -758.81। এই 1 মিনিট, এটা হচ্ছে চলে গেল হঠাৎ করে। আচ্ছা ওয়েট, এটা হচ্ছে হঠাৎ করে চলে গেছে, আমার পুরোটা আবার লিখতে হবে। হ্যাঁ, সরি ফর দ্যাট। আচ্ছা, তো দেখো জিনিসটা হচ্ছে আরেকবার বলি, যেহেতু এগুলোর কি দেওয়া আছে, গঠন দেওয়া আছে, আমার আসলে প্রথমে জ্বালানির জন্য দহন বের করতে হবে, দেন সেটাকে হচ্ছে কিলোজুল পার গ্রামে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো দেখো প্রথমে বিক্রিয়াটা লিখবো, মিথেন মানে দহন বিক্রিয়াটা লিখবো, মিথেন প্লাস 2O2 কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। হুম, এই না নুসরাত, এটাতে আন্ডু হয় না আর কি। তো দেখো ডেল এইচ এটার কত, এটা জানি না। তাহলে দেখো ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি, ডেল এইচ অফ ফরমেশন অফ উৎপাদ মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ বিক্রিয়ক। তাহলে এটাতে কিভাবে কিভাবে হিসাবটা হয় দেখো, তাহলে ডেল এইচ অফ ফরমেশন অফ উৎপাদে কি আছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ পানি মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ কে আছে মিথেন প্লাস 2 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ অক্সিজেন। তোমাদের তো এতক্ষণে মাথায় এসে পড়ছে অক্সিজেন একটা 0। হ্যাঁ, আর বাকিগুলো তো ভাইয়া বললামই, যে এটার ভ্যালু দেওয়া আছে -74.89, এটা দেওয়া আছে -220.20, এটা ভ্যালু দেওয়া আছে -393.30। তাহলে এটা হিসাব কিতাব করলে আমাদের আসা উচিত হচ্ছে -758.81 কিলোজুল পার মোল। তাহলে এটাকে যদি একটু এভাবে লিখি, -758.81 ডিভাইড বাই 16, যেহেতু 1 মোলে 16 গ্রাম, তাহলে এটা হবে কিলোজুল পার গ্রাম। তাহলে এটা হয় হচ্ছে -47.43 কিলোজুল পার গ্রাম, এরকম। ঠিক তেমনি ইথেনেরটাও তোমরা বের করতে পারবা, আমি করে দিচ্ছি, তোমরা মিলাও। C2H6 প্লাস এটাকে আমরা লিখবো হচ্ছে 7/2 অক্সিজেন, এখান থেকে হবে 2CO2, যে কটা কার্বন ওই কটা কার্বন ডাইঅক্সাইড, আর যে কটা হাইড্রোজেন তার অর্ধেক পানি। এটারও ডেলেজ বের করতে হবে। তো দেখো এটা ডেলেজও সেম, ডেলেজ অফ ফরমেশন অফ উৎপাদ মাইনাস ডেলেজ অফ ফরমেশন অফ বিক্রিয়ক। তো এটা থেকে কি কি হয়, 2 ইন্টু ডেলেজ অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 3 ইন্টু ডেলেজ অফ ফরমেশন অফ পানি মাইনাস ডেলেজ অফ ফরমেশন অফ C2H6 প্লাস 7/2 ইন্টু ডেলেজ অফ ফরমেশন অফ অক্সিজেন। এই 7/2 আসছে ওই যে সমতাকরণ করার পর ভাইয়া, আর সমতাকরণ। হ্যাঁ, দেখো এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা আর 3টা 7টা না, তাহলে 7/2। এটা তো তোমরা জানোই 0, আর এগুলোর ভ্যালু দেওয়াই আছে। কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে -393.30, এটা -220.20, আর এটা দেওয়া হচ্ছে -84.52। ঠিক আছে, আচ্ছা এরকম ভ্যালুগুলো দেওয়া আছে। তো এটার ক্ষেত্রেও আমাদের সেম কয়েকটা হিসাব, যে এখানে ডেলেজটা কত আসতেছে, অবশ্যই এখানে অনেক বেশি আসবে। তো এখানে কত আসবে একটু হিসাব করে দেখো, -1362.68 কিলোজুল পার মোল, যেটাকে পরে -1362.68 ডিভাইড বাই 30, তাহলে কিলোজুল পার গ্রাম, তখন আসতেছে -45.4 কিলোজুল পার গ্রাম। তাহলে এইবার উইদাউট এনি ডাউট তোমরা বুঝতেই পারতেছো, একটা 47 একটা 45, সুতরাং মিথেন বেটার, তাই তো? মিথেন বেটার, উত্তম জ্বালানি, শেষ। হ্যাঁ, এই সিম্পল। না না প্লাস হবে না, এগুলো সব উৎপন্ন তাপ, তো উৎপন্ন হয়, তো দহন তাপে তো ম্যাক্সিমাম সবই উৎপন্ন হয়, এই জন্য মাইনাস। তোমরা দেখো প্লাস মাইনাস করে দেখো, সবাই ঠান্ডা মাথায় পুরো ম্যাথটা আগে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা মিলুক, তারপর ভাইয়া তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু বড় ম্যাথ ইচ্ছা করে রাখছি। হ্যাঁ, অ্যান্সারটা মিলাও আগে সবাই, তারপর ভাইয়া বলতেছি। মিথেনের থেকে উত্তম জ্বালানি আছে কি? না না না, মিথেনই সবচেয়ে বেস্ট, এই জন্যই তো প্রাকৃতিক গ্যাসে মিথেন যত বেশি তত ভালো জ্বালানি বলে, মনে নাই? মিথেনই বেস্ট, বুঝছো? হ্যাঁ সব বলবো, আর কোনো সমস্যা নেই, তোমরা আগে একটু ক্যালকুলেশনটা মিলাও, যা যা লিখছি ক্যালকুলেশন মিলাও। হ্যাঁ, আমি পুরোটা আবার বলবো, টেনশন নেই।
হুম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মুশি। তোমরা খালি অ্যান্সারটা মিলাও, বাকিটা ভাইয়া দেখতেছি। ওকে, তো তাহলে তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ? না, না, বিউটেন বেশি না, মিথেনই থাকে, কিন্তু মিথেন দাহ্য তো, এই কারণে বিউটেনটা রাখা হয় তৌফিক। এই, আচ্ছা, অনেক ভালো, এক্স্যাক্টলি, বাংলাদেশের জ্বালানি অনেক ভালো। তাহলে দেখো, প্রথমে আমরা কি করলাম, যেহেতু জ্বালানি বলছে আর ওদের গঠন দেওয়া আছে, আমরা কি দহনটা বের করে নিলাম। তারপর তাদের মোল, মানে এক মোলে কত গ্রাম হয়, আণবিক ভর দিয়ে ভাগ করে নিছি, যাতে পার গ্রামে হিসাবটা হয়। এই জন্যই 16 দিয়ে ভাগ করছি, আর এই জন্যই পরে 30 দিয়ে ভাগ করছি। একটাতে দেখো অ্যান্সার আসছে 47, একটাতে দেখো অ্যান্সার আসছে 45। সো আলটিমেটলি আমরা তাহলে কি করব, যখনই জ্বালানির কথা বলবে, দহনটা দেওয়া থাকলে তো ভালো, আর যদি দেওয়া না থাকে আমরা বের করব, বের করে পার গ্রামে হিসাব করব, যে 1 গ্রামে কে বেশি দহন দেয়। তো যে বেশি দহন দেবে সে তত ভালো জ্বালানি। কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে ভাইকে জানাও কষ্ট করে। আর বিক্রিয়া সম্মতাকরণ সমীকরণটা এটা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাইলেই হবে। হ্যাঁ, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো রিজন নাই। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা গেল। তাহলে মোটামুটি আমাদের এই দহন সংগঠন এরকম কঠিন কঠিন বিক্রিয়া শেষ। 16টা কই বেশি সানজিদা, চিন্তা করো, মিথেনের আণবিক ভর কত, 16 না? যেহেতু আমরা মিথেন নিয়ে কাজ করতেছিলাম, এই জন্যই তার দেখো কি লেখা, কিলোজুল পার মোল থেকে পরের পৃষ্ঠায় কি লিখছি, কিলোজুল পার গ্রাম, মানে 16 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এই এইভাবে। আর ইথেনেটাও 30, এই জন্য 30 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, আচ্ছা, গুড, বুঝে গেছো। আচ্ছা, এবার চলো একটু সামনে আসি। দেখো, বন্ধন শক্তির কথা মনে আছে, বাচ্চা কাল থেকে পড়তেছো? ওই যে বন্ধন ভাঙতে যে শক্তি মাইনাস গড়তে যে শক্তি, তাই না? সহজ কথা, এটা কিছুই না, এটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ভাঙা মাইনাস গড়া, আর কিছু না, ভাঙা মাইনাস গড়া। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? ভাঙা মাইনাস গড়া, ডেল এইচ মানে হচ্ছে ভাঙা মাইনাস গড়া। মানে যেখানে ওই যে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে, গড়তে যে পরিমাণ শক্তি লাগে, এটাই তো বন্ধন শক্তি, তাই না? এই, তো চলো এটা আমরা একটু শিখে ফেলি, কুইক কুইক। মনে আছে না এই জিনিসটা? এই জিনিসটা আমরা অনেকবার পড়ছি, অনেক, তাই না? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বার পড়ছি মনে হয়। তো তারপরে তোমাদেরকে দেখাই একটু ভেঙে, কারণ তোমরা ওই চারটার দিয়ে গুণ দিয়ে দাও, ওগুলা কইরো না এখন থেকে। যাই দিবে না কেন, এরকম করে বড় করে আঁকবা একে, তারপর ভালো করে এক্সপ্লেন করবা যে আসলে ঘটনাটা কি হয়েছে। তাহলে দেখবা হচ্ছে স্যাররা বুঝবে যে না তুমি আসলে বুঝো। কারণ আন্দাজে ওই যে গুণ করে দিলে না, এটা খারাপ। দেখো, এখানে এই সিএইচটা ভাঙছে, সিএল ভাঙছে, সিসিএল হয়েছে, এইচসিএল হয়েছে, এইটুক। তাহলে দেখো ডেল এইচ আমরা কি লিখতে পারি, ডেল এইচ একটু আগে লিখলাম, এই যে ভাঙা মাইনাস গড়া। তাহলে কি কি ভাঙছে, সিএইচ ভাঙছে, সিএল ভাঙছে, মাইনাস সিসিএল গড়ছে, প্লাস এইচসিএল গড়ছে, শেষ। তাহলে মানগুলো খালি বসা দাও, এই, আর তো কোনো কাজ নেই। সিএইচ কত দেওয়া হয়েছে এখানে, 430। এগুলো মুখস্থ করা লাগবে না, আগেই বলে দিই, এগুলা মুখস্থ করা লাগবে না, এগুলা দিয়ে দিবে। এগুলা মুখস্থ করা লাগবে না, এগুলা দিয়ে দিবে। ওকে, এগুলা মুখস্থ করার একদমই কোনো দরকার নাই। 100 বার বলতেছি, হ্যাঁ, এটা মুখস্থ করার একদমই কোনো দরকার নাই। আচ্ছা, দেখো ক্যালকুলেশনটা মিলছে কিনা ভাইয়াকে একটু চ্যাট বক্সে জানাও, হ্যাঁ? বাচ্চা কালের পড়া কত স্মৃতি, তাই নাই? সিএইচ তো 4টা ভাইয়া, কিন্তু সিএইচ কে 4টাই ভাঙছে, যেটা ভাঙবে শুধু সেটাই, হ্যাঁ, এরকম, যেটা ভাঙবে শুধু এটাই, হ্যাঁ। একটা সিএইচ এর বদলে একটা সিসিএল ঢুকছে, হ্যাঁ, যেটা ভাঙবে শুধু এইটুকু। এই, এটা সিকিউ তো দিতে পারে, এমসিকিউ তো দিতে পারে, এই আর কি। ওকে, হ্যাঁ, 19 ছিল, ভেরি গুড। মিলছে না জিনিসটা সবাই? এই, যেটা ভাঙছে শুধু এইটুক দিবা, বুঝছো? এখন একটু বড় হইছো না, এখন ওরকম করে দিতে হবে। আচ্ছা, গেল। তাহলে মোটামুটি সবাই ভাইয়াকে একটু জানাও চ্যাট বক্সে যে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি সব মোটামুটি আমরা বুঝছি না ভাইয়া? ইনশাল্লাহ পরীক্ষায় আসতে দিলে পারবো না? বুঝছেন কিভাবে কয়টা ভাঙছে? ওই যে লিখে লিখে, আকার একে একে বুঝছি, জাবিরুল নাবিল, হ্যাঁ, একে একে বুঝছি। দেখো এই যে আমি পুরাপুরি গাঠনিক সংকেত একে একে দেখো মার্ক করে দিছি, এইভাবে করতে হবে, ঠিক আছে নাবিল? এই, আচ্ছা, গেল। তো এরকম সিম্পল সিম্পল জিনিস, হ্যাঁ। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই তো, তাহলে আমরা ইনশাআল্লাহ দেখো আমাদের কিন্তু C23 টপিকও কিন্তু শেষ আসলে।
বুঝছো? C23 টপিকও শেষ। আমরা হচ্ছে তাহলে নেক্সট দিন কি করব, এই যে এই পর্বে যতটুকু পড়ছি না পুরোটার একটা ইয়ে দিয়ে দিব, রিভিউ দিয়ে দিব, যাতে তোমাদের সবার জন্য ভালো হয়। জাস্ট তোমাদের ভালোর কথা চিন্তা করে এই জিনিসটা করা। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে মনোযোগ দিয়ে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। সো অনেক অনেক ধন্যবাদ। আর আমি হচ্ছে হ্যান্ড রেজ অপশনটা তো ওপেন করাই আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাইয়া অবশ্যই ইউ আর ওপেন, তো ও হ্যান্ড রেজ করতে পারো ভাইয়া, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ, অনেকক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছো, থ্যাংক ইউ। দেখছো, চিন্তা করছো 2 দিনের টপিক একদিনে শেষ। সো তোমরা অনেক ধন্যবাদ, মানে তোমরা অসাম, অলওয়েজ যেমন থাকো এই। আচ্ছা, 2টা কোশ্চেন আছে দেখি। ফার্স্ট হচ্ছে কি আছে, নীলা। হ্যালো নীলা, কি খবর ভাইয়া, কেমন আছো? আচ্ছা, আফসানা। হ্যালো আফসানা, কি খবর? আচ্ছা, আফসানা নাই। মুশি, হ্যালো মুশি, কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাইয়া, কেমন আছো, বলো ভাইয়া। ভাইয়া আমার ওই যে বাফার ধরনের একটা প্রশ্ন ছিল। বলো। ভাইয়া বইতে একটা প্রশ্ন ছিল যে সম্পূর্ণরূপে আয়নিত হয় ধরে m/100 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ গণনা করো। তো এখানে m/100 বলতে কি বোঝানো হয়েছে? 0.01 মোলার ঘনমাত্রা দিয়ে দিছে। m/100 মানে 1/100 m, বুঝছো, ওই আর কি, মানে এমনি ফাইজলামি করছে আর কি। হুম, আচ্ছা বুঝি। ওকে ওকে, এটাই। জি ভাইয়া, শুধু এটাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ এরপর ভাইয়া। okay, এরপর কি আছে, নীলা। হ্যালো নীলা, কি খবর ভাইয়া, কেমন আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছি ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া। মানে একটু আগে যে যে তাপ দেয়া ছিল বিক্রিয়াগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাইলেন, একটু হুম, ওই স্লাইড গুলোতে যাবেন। ওকে, 1 মিনিট ভাইয়া, যাচ্ছি। হুম, এই যে এটাই। জি ভাইয়া, এই যে এগুলো, হ্যাঁ মানে বিক্রিয়াগুলোতে, যেগুলো যেখানে বিক্রিয়াগুলো ছিল বলো। এগুলা। জি ভাইয়া, মানে এগুলা এখন বর্তমানে যে বিক্রিয়াগুলো আছে এগুলাই, নাকি আমরা আবার অন্য কিছু লিখতে পারিও? যে কোনো কিছু লিখতে পারো, মানে জাস্ট কনসেপ্টটা ঠিক থাকলে মানে হয়েছে, বুঝছো? এখানে অন্য কোনো বিক্রিয়াও থাকতে পারে না? হ্যাঁ 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 হ্যাঁ, সবই থাকতে পারে, এটা জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য, বুঝছো তো? সলিড হ্যাঁ, থেকে লিকুইড এগুলোও লাগে না, লাগে হচ্ছে এই যে এই দুইটা, দাঁড়াও, এই যে এই দুইটা লাগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বোঝার জন্য। হ্যাঁ, এই যে, এই, জি বুঝছো? ভাইয়া। আর ভাই তাপটা তো দেয়া থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এগুলো মুখস্থ করতে পারবা না ভাই, কয়টা মুখস্থ করবা বলো? এই, হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটাই মানে। ওকে ওকে আচ্ছা, ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর কি আছে, সোমা। হ্যালো সোমা, কি খবর ভাইয়া, কেমন আছো? হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া, কি খবর, বলো। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, যে এখানে যে যদি আমরা বলি যে কার্বনের হচ্ছে দহন, তাহলে কার্বনের দহন করে তো কার্বন মনোক্সাইড হবে, তাহলে না, সবসময় মানে দহন কার্বন বলতে ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইডই হবে, আংশিক দহন মানে মনোক্সাইড হবে, হ্যাঁ আংশিক। ও, এবার বুঝতে পারছি ভাইয়া। মানে ওইটা না এখনো ক্লিয়ার হয়েছে না যে কিলোজুল পার মোল এটা কেন মানে দেওয়া হয় না, গ্রাম কেন হয়, মানে এটা না আমার এখনো মানে মানে পুরোপুরি তুমি ক্লিয়ার হয় তুমি নাই। চিন্তা করো যে হচ্ছে, মানে মিথেনের 1 মোল আর ইথেনের 1 মোল দিয়ে আমি যদি তুলনা করি, দুইটার কি পরিমাণ সমান? একজনের 16 গ্রাম, একজনের 30 গ্রাম, তাহলে তুলনাটা ঠিক হইলো? হইলো না। না কিন্তু। তুলনা ঠিক হওয়ার জন্য কি করতে হবে, সেম পরিমাণ নিতে হবে না, এই কারণে 1 গ্রামে নিচ্ছি, এই, ও, আর কিছু না, তুলনা করার জন্য, বুঝছো? এই, বুঝতে পারছি। একটা ভাইয়া যে যে দহন, এই যে অক্সিজেনের যে ওখানে, এটা তো হচ্ছে প্রকৃতিতেই পাওয়া যায়, সেজন্য হচ্ছে মৌলের দহন হচ্ছে শূন্য। তাহলে আমরা এরকম মানে কোনগুলা হচ্ছে শূন্য ধরতে পারি, মানে ম্যাথ সব করার মৌল, সময় এরকম সব মৌল, আসতে। অক্সিজেন, ক্লোরিন, মানে মৌলগুলা এরকম Cl2, O2, এগুলার জন্য 0 ধরবো। হ্যাঁ, মানে মৌলের অণুগুলার জন্য মানে জিরো ধরবো। জি, এটাই ধরবো। হুম, ও। ঠিক আর আছে। ভাইয়া আপনি যে বললেন যে ওই যে ইয়াগুলা, ওই যে তাপের যে মানগুলো হচ্ছে মুখস্থ করতে হবে না, কিন্তু হুম, ভাইয়া যে অনেক সময় দেখি ম্যাথে যে দেওয়া থাকে না, যেমন হচ্ছে ভাইয়া যে আমরা হচ্ছে এই যে এসএসসি পরীক্ষা দিলাম না, ওখানে বোর্ড কোশ্চেন এরকম একটা আসছিল কিন্তু দেওয়া ছিল না এরকম। তো কি মানে এটা খুবই মুখস্থ করে। এক্সেপশনাল একটা কেস, মানে খুবই এক্সেপশনাল কেস, মানে দেওয়া থাকবেই, বুঝছো, এই আর কি। হুম, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু ওকে আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, কৌশিক, সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে গেলে তো আগের মেথডে যাওয়া লাগবে না, কোনটা ভাইয়া? বুঝি নাই আসলে। সিঙ্গেল বন্ড থেকে, ও আচ্ছা, হ্যাঁ, না না, সেম মেথড ভাইয়া, সেম মেথড। আচ্ছা, তারপর কে আছে, তৌফিক। আচ্ছা, এই তৌফিক, কি খবর ভাইয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো।
আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে যে ল্যাব হয়েছে, ল্যাবটার এর সূত্রটা আছে না, ল্যাবটা আছে। হুম হুম এখন এখানে যখন উল্টা কেসটা হবে, যদি একটা তাপ উৎপাদী হয়, উল্টা কেসের সময় কি তাপ হারি হবে না? হুম 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 এক্স্যাক্টলি, এই জন্যই তো প্লাস মাইনাস। জি ভাইয়া, বুঝতে পারছি, এতটুকুই। গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, এবার কি আছে মাইশা? মাইশা কি খবর ভাইয়া, কেমন আছো? হ্যালো। আচ্ছা, সম্ভবত তাহলে মাইশা এমনিতে মনে হয় হাত তুলছিল। আচ্ছা ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে ক্লাসটা করার জন্য। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে, সামনের ক্লাসে রিভিউ দিব। হ্যাঁ, তো সবাই থাইকো। তো ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। রমজান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ওদের হ্যান্ড রাইট যতগুলো ছিল সবগুলো আমরা নিছি। স্টুডেন্ট, তোমাদের যদি উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, তামিয়া যেটা লিখছো, তুমি হচ্ছে একটু ক্লাস শেষ করে একটু ফোন দিও। আচ্ছা, আর কোনো কোর্সের আমি দেখতেছি না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।